এই বিশ্লেষণটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মনে আছে আগস্ট 2024-এর পর 100 দিন হিসাব করে একটা এরকম প্রতিবেদন প্রকাশ করেছিলাম। এরপরে 1 বছর হিসাব করে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম এবং তখনই আপনাদের সাথে বলেছিলাম যে আমরা বিশ্লেষণ করে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরব, যেটা ভবিষ্যতের জন্য আমরা মনে করি যে উপযোগী হবে এবং এক ধরনের প্রত্যাশা প্রাপ্তির যে বিশ্লেষণ সেটি আমাদের সকলেরই প্রত্যাশা, আমাদের নিজেদের প্রত্যাশা, আপনাদের প্রত্যাশা এটা পূরণে সহায়ক হবে। আমরা প্রসঙ্গে সবসময় যেটা বলি আপনারা খেয়াল করবেন যে আমাদের প্রতিবেদনের যে স্কোপ সেটা আমাদের ম্যান্ডেটের আওতাভুক্ত। আমাদের যে প্রতিষ্ঠান হিসেবে যে আমাদের বিশেষ করে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, সরকার পরিচালন বা রাষ্ট্র পরিচালন, স্বচ্ছতা, জবাবদিহিতা এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের প্রতিবেদনটি প্রণীত হয়েছে এবং বিশেষ করে যেহেতু এর মধ্যে 3টি মূল উপাদান ছিল কর্তৃপক্ষ পতনের পর যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে, আমরা সবাই জানি বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। এই 3টি উপাদানকেই মোটামুটিভাবে আমরা নির্দেশক হিসেবে ধরে নিয়ে তার আওতাভুক্ত যে সমস্ত অনুনির্দেশক আছে সেগুলোর উপর বিশ্লেষণ করছি। এর মধ্যে রাষ্ট্র পরিচালনের বিষয়টিও আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আমরা আমাদের মূল উপস্থাপনার পর প্রতিবেদনের যে সারমর্ম সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি আবার কথা বলবো এবং তারপরে আমরা আলোচনায় অংশগ্রহণ করবো। একটু দয়া করে সবাই ধৈর্য সহকারে থাকবেন আমাদের সাথে, একটু লম্বা সময় লাগবে। তবে আমি সহকর্মীদেরকে অনুরোধ করেছি, আবারও করছি, স্লাইডগুলি দেখানো আপনাদের কাছে মূল কথাগুলো তুলে ধরা, যাতে করে আপনাদের বেশি ধৈর্যচ্যুতি না হয়। পুরো প্রতিবেদনটি আজই প্রকাশিত হবে আমাদের ওয়েবসাইটে, আপনাদের হাতে এখন হস্তান্তর করবো। তো আমরা হস্তান্তর করা হবে আমাদের পাওয়ার পয়েন্টে আপনাদের হাতে, কাজে যাতে করে মূল নির্যাসগুলো বলতে পারলে আপনাদের জন্য যেন সহায়ক হয় সেটি। আপনাদের অনেক কাজ আছে, একই সাথে অনেক কিছু ঘটছে দেশে। নির্বাচনের আগে সার্বিকভাবে আপনারা সব কিছুই আপনাদের ম্যান্ডেটের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে, তা সত্ত্বেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। আকরাম, আপনি শুরু করবেন না? ছোট্ট একটা অনুরোধ করি সবাইকে, একটু আপনাদের মোবাইল ফোনগুলো যদি সাইলেন্ট করে দিন। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা হয়েছে গণঅভ্যুত্থানে হত্যা জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে পুলিশের বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, যেখানে 450টি অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে 45টি এবং সেখানে শেখ হাসিনা সহ 209 জন আসামি করা হয়েছিল এবং যার মধ্যে গ্রেপ্তার হয়েছে 84 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করা হয়েছে, যার একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাজনৈতিক দলের বিচার করার সুযোগ এখানে রাখা হয়েছে। ইতিমধ্যে বিচারের রায় হয়েছে দুইটি মামলা রায় ঘোষণা করা হয়েছে, যেখানে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শকের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি মামলায় সম্প্রতি 3জন পুলিশ কর্মকর্তা মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টি বেঞ্চে মোট 12টি মামলা বিচারাধীন রয়েছে। তো এক্ষেত্রে যে ঘাটতিগুলো আমরা লক্ষ্য করেছি, যে উল্লেখযোগ্য সংখ্যক অভিযুক্ত গোপনে দেশত্যাগ করেছেন এবং এই দেশটাকে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা সংস্থা এবং স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে তাদেরকে সহায়তার অভিযোগ উত্থাপিত হয়েছে। ক্ষেত্র বিশেষে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে এবং যেসব মামলায় ঢালাওভাবে আসামি হিসেবে নাম দেওয়া হয়েছে। মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে এসব মামলায় যেখানে পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে সাহায্য করা এবং চাঁদাবাজি ও হয়রানির উদ্দেশ্যে আসামি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং অন্যদিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামেও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া চাপের মুখে তদন্ত না করেই মামলা গ্রহণ করা হয়েছে অনেক ক্ষেত্রে। বিচার প্রক্রিয়ায় প্রতিশোধ পরায়ণ হয়রানির হিসেবে আমরা লক্ষ্য করেছি যে গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই তারা লাঞ্ছিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌশলীদের নিয়োগ নিয়ে বিতর্ক এবং সমালোচনা রয়েছে এবং তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে। দেখা যাচ্ছে এই প্রক্রিয়াতে বিচার প্রক্রিয়া শুরু এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়ে গেছে
এবং এই ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা ও ঘটনার পরিষ্কার চিত্র না থাকার ফলে মামলার প্রতিবেদন তৈরিতে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই, যেখানে সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান লক্ষ্য করা যাচ্ছে, যেখানে অযৌক্তিক মামলা দায় ও বিনা বিচারে আটক, মামলায় জামিনযোগ্য হলেও জামিন না দিয়ে দীর্ঘদিন আটকে রাখা ইত্যাদি ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি। বিচারের রায় ঘোষণা সরাসরি সম্প্রসারণ করার ইতিবাচক দৃষ্টান্ত দেখা গেলেও পুরোপুরি ন্যায্য ও আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে বিচার কার্য সম্পাদন ও বিচারের রায় দেওয়ার ক্ষেত্রে সমালোচনা রয়েছে। এছাড়া বিচার প্রক্রিয়ায় দুর্বলতার কারণে প্রকৃত অপরাধীদের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। গুম সহ মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্ত ও বিচারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর অর্থাৎ OHCHR গুম সহ মানবাধিকার লঙ্ঘনের উপর তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে। গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এছাড়া গুমের বিষয়ে তদন্ত ও ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হয়েছে, যেখানে 1913টি অভিযোগ দাখিল করা হয়েছে এবং যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে এবং বিভিন্ন গুমের ঘটনায় র্যাব, পুলিশ, DGFI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের নামে তার পরিবারের কাছে নিখোঁজ সনদ প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছে। গুমের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে গুম ও জুলাই অভ্যুত্থানে ও হত্যার ঘটনায় জড়িত সেনা সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। এর মধ্যে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা 1টি মামলায় 15 জন সেনা কর্মকর্তা এবং আরেকটি মামলায় 12 জন সেনা কর্মকর্তার বিচার শুরু হয়েছে। তবে এই ক্ষেত্রে যেসব ঘাটতি দেখা যায় তার মধ্যে রয়েছে নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ সত্ত্বেও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হয়নি। গুমের বিচারে ধীর গতির অভিযোগ রয়েছে। গ্রেফতারি পরোয়ানা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও 10 জন সেনা কর্মকর্তা বিদেশে পলায়ন করেছে এবং এই রোধ করার ক্ষেত্রে ব্যর্থতা লক্ষ্য করা গেছে। গুমে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা ও সেনা কর্মকর্তাদের একাংশের বিচার শুরু হলেও মূল হোতাদের অনেকেই বিচারের বাইরে রয়ে গেছে। OHCHR এর তথ্যানুসন্ধান প্রতিবেদন এবং গুম কমিশনের সুপারিশ সত্ত্বেও র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা বাহিনীর সংস্থার বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। TFI বিলুপ্ত করা হয়নি। অন্যদিকে র্যাবের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। NTMC বিলুপ্ত করা হলেও একই ধরনের আরেকটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে গুমের ক্ষেত্রে সেনাবাহিনীর জড়িত সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার থেকে সরকারের দুর্বল অবস্থান লক্ষ্য করা যায়। র্যাব বিলুপ্তি ও গোয়েন্দা বাহিনী সংস্কার সুপারিশ বাস্তবায়নে সরকারের দৃশ্যত নেতিবাচক অবস্থান লক্ষ্য করা যায় এবং মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বৈষম্যমূলকভাবে সেনা কর্তৃত্বাধীন সেনা নিবাসের অভ্যন্তরে সাবজেল বা উপকারাগারে রাখা হয়েছে। জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু উদ্যোগ লক্ষ্য করা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ জারি করা হয়েছে। গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন সংস্কারের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং আর্থিক সহায়তা ও পুনর্বাসন চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতদের জন্য। তবে এই ক্ষেত্রে যেসব ঘাটতি লক্ষ্য করা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সংখ্যা নিয়ে বিভ্রান্তি চলমান রয়েছে এবং হতাহতদের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে। গণ অভ্যুত্থানে আহতদের যথাযথ ক্ষতিপূরণ, সন্তোষজনক চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও সংঘর্ষের ঘটনা লক্ষ্য করা যায়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজের পরিধি নিয়ে প্রশ্ন এবং সমন্বয়ের ঘাটতি রয়েছে। অনুদান প্রদানের কিছু ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে সরকারি ক্রয় নীতিমালা অনুসরণে
ঘাটতি লক্ষ্য করা গেছে। পরবর্তী যে লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, সেক্ষেত্রে আমরা যেসব অগ্রগতি লক্ষ্য করেছি, যে প্রথমে সংস্কার কমিশন গঠন করা হয়েছে 2টি পর্যায়ে, 11টি বিষয় ও খাত ভিত্তিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এসব সংস্কার কমিশন সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিবেদন প্রকাশ করেছে এবং এসব কমিশনের কাজের প্রক্রিয়ার মধ্যে ছিল জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ ও অনলাইনে মতামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে মত বিনিময়। এর পরের ধাপে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় 2025 সালের 12 ফেব্রুয়ারি, যার উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তি সংঘের সঙ্গে আলোচনা করা এবং গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর উপর একটি জাতীয় অবস্থান তৈরি করা। এই প্রক্রিয়ায় 33টি রাজনৈতিক দলের সাথে 2 পর্বে মোট 52টি সংলাপ অধিবেশন অনুষ্ঠান করা হয়। প্রথম পর্যায়ে গঠিত 6টি সংস্কার কমিশনে 926টি সুপারিশের মধ্যে 166টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে কিছু ভিন্নমত সহ 84টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয় এবং এই 84টির মধ্যে 48টি ছিল সংবিধান সংস্কার সম্পর্কিত, যার মধ্যে 18টি প্রস্তাবে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট রয়েছে। পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয় এবং 2025 সালের 17 অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী সহ 24টি রাজনৈতিক দল ও জোট এই জুলাই সনদে স্বাক্ষর করে। তবে রাজনৈতিক মতবিরোধের কারণে 6টি দল এই সনদে সই করেনি। সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের জন্য জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় এবং এই আদেশের উপর ভিত্তি করে 4টি প্রশ্নের মাধ্যমে জুলাই সনদের উপর গণভোট আয়োজন করা হবে আগামী সংসদ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান একই দিনে এবং পরবর্তীতে ত্রয়োদশ নির্বাচনের পরে নির্বাচিত সরকার সংসদ পরিচালনার পাশাপাশি সাংবিধানিক সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছিল। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এটি 28 দফার একটি স্মারক দলিল এবং 2025 সালের 5ই আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যেসব ঘাটতি আমরা লক্ষ্য করেছি তার মধ্যে রয়েছে সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়নি। 11টি কমিশন, বিভিন্ন শ্বেতপত্র ও কমিটির বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অন্য অনেক খাত যেমন শিক্ষা, কৃষি ও ব্যক্তি মালিকানাধীন ব্যবসার মতো গুরুত্বপূর্ণ খাত কোন চুক্তিতে বাদ পড়েছে তার কোনো ব্যাখ্যা নেই। সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো প্রতিনিধিত্বশীল না হওয়ার অভিযোগ রয়েছে। কোনো সংস্কার কমিশন যেমন জনপ্রশাসন সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, যার মধ্যে ছিল সুপারিশ প্রত্যাখ্যান, আন্দোলন এবং কমিশন বিলুপ্ত করার দাবি। কিন্তু এগুলো সত্ত্বেও সংস্কার বিরোধী শক্তি চিহ্নিত করা এবং সরকারের পক্ষ থেকে কোনো জোরালো অবস্থান নেওয়া হয়নি। সবগুলো সংস্কার কমিশনের কাছ থেকে সংগৃহীত অন্তর্বর্তী মেয়াদে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশমালা নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে কিছু ব্যতিক্রম ছিল। বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হওয়ার দেখা যায় না। অন্যদিকে প্রথম পর্যায়ে গঠিত 6টি কমিশনের বাইরে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র ইত্যাদি থেকে প্রাপ্ত সুপারিশ বাস্তবায়ন সম্পর্কেও কোনো কর্ম পরিকল্পনা নেই। আলোচনার প্রক্রিয়ায় ঘাটতি লক্ষ্য করা গিয়েছে, যেখানে কোন প্রস্তাব আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তার কোনো ব্যাখ্যা না থাকা, রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানোর মানদণ্ড ইত্যাদি ঘাটতি লক্ষ্য করা গেছে। জাতীয় সংসদে নারী আসন বিষয়ে জুলাই সনদে ঐক্যমত্যের নামে যা হয়েছে তার ফলে নারীদের কার্যকর প্রতিনিধিত্বের প্রত্যাশা পূরণে ব্যর্থতা লক্ষ্য করা যায়, যেটি পরবর্তীতে আমরা দেখতে পাবো। কর্তৃত্ববাদের প্রাতিষ্ঠানিকীকরণ এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাত সহ রাষ্ট্রীয় দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া সরকারের পুরো মেয়াদে তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনের মতো দুটো গুরুত্বপূর্ণ কমিশন গঠনও করা হয়নি, যেটি এক ধরনের ব্যর্থতা।
দেখা যাচ্ছে রাষ্ট্র সংস্কারের বেশ কয়েকটি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু তারপরেও প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু মৌলিক সংস্কারের প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ স্বাক্ষরের ফলে রাষ্ট্র সংস্কারের মূল অভিষ্ট অর্জনের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়েছে। শুরু থেকে কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধক মহলকে চিহ্নিত করে প্রতিহত করার কোনো গুরুত্ব অনুধাবন না করে বরং এই অবশক্তির কাছে ধারাবাহিকভাবে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক উদাহরণ স্থাপন করা হয়েছে। এছাড়া সংস্কার কমিশনগুলোর আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর বাস্তবায়নের গুরুত্ব দেওয়া হয়নি বলে আমরা লক্ষ্য করছি। যেমন সাংবিধানিক সংস্কার কমিশন বাদে বাকি 10টি কমিশনের মধ্যে মোট 367টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ হিসেবে চিহ্নিত হলেও মাত্র 48টি সংস্কার বাস্তবায়িত হয়েছে গত বছর সেপ্টেম্বর নাগাদ। এর বাইরে 10টি কমিশনের মোট 1416টি সুপারিশ বাস্তবায়নে কোনো সুনির্দিষ্ট পথরেখা নির্ধারণ করা হয়নি। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে রাষ্ট্র সংস্কারের ভিত্তি স্থাপনের সুযোগের যথাযথ সদ্ব্যবহার করা হয়নি। আইনি সংস্কারের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি আমরা লক্ষ্য করেছি। যেমন 8 জুলাই 2024 থেকে শুরু করে গতদিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি পর্যন্ত 116টি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন বা কমিটি কর্তৃক প্রণীত প্রতিবেদনের উপর ভিত্তি করে উল্লেখযোগ্য আইনি সংস্কার করা হয়েছে, যেখানে বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে গণভোটের আয়োজন এবং বেশ কিছু সংস্কারমূলক অধ্যাদেশ প্রণয়ন এবং নির্বাহী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো কিছু কিছু সংস্কার কমিশনের অন্তর্ভুক্ত ছিল আর কিছু কিছু সরকারের নিজস্ব বিবেচনায় গৃহীত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার পথে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি সংস্কার অন্তর্বর্তী সরকারের শীর্ষস্থানীয় অর্জনের মধ্যে অন্যতম। এছাড়া কয়েকটি অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগ ছাড়া অন্য কিছু খাত বা প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু বাছাই করা পদক্ষেপ গৃহীত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু ইতিবাচক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচার বিভাগ ও সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয় ও সম্পদের বিবরণী নিয়মিত জমাদানের নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং এর বাইরে বেশ কিছু খাতে গুরুত্বপূর্ণ আইনি সংস্কার করা হয়েছে। এক্ষেত্রে আমরা যেসব ঘাটতি লক্ষ্য করেছি, মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া একতরফাভাবে অংশীজনদের সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে এবং সব অংশীজনকে সম্পৃক্ত করা হলেও কোনো কোনো ক্ষেত্রে তাদের মতামতের প্রতিফলন হয়নি। কোনো কোনো ক্ষেত্রে খসড়া অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানোভাবে ওয়েবসাইটে প্রকাশ করে দায় মেটানো হয়েছে। তবে যেসব ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে এমনকি বিরাগভাজন হয়ে কোনো কোনো অংশীজন এই অধিক পরামর্শের সুযোগ করে নিয়েছে, সেসব ক্ষেত্রে প্রতিশ্রুত সংশোধন কোনরূপ ব্যাখ্যা ছাড়াই অবহেলিত হয়েছে, এমনকি কোনো কোনো অংশীজনের বিরুদ্ধে অপপ্রচারও হয়েছে। দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপভোক্তা সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশসমূহের প্রতিটি ক্ষেত্রেই জনস্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পুলিশ কমিশন অধ্যাদেশ যেভাবে প্রণীত হয়েছে, এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পেশাগত উৎকর্ষ নিশ্চিত করে জনকল্যাণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাহিনী গঠনের যে দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্ন ছিল, সেটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা হয়েছে। এই অধ্যাদেশে এমন অনেক উপাদান রয়েছে যে এর উপর ভিত্তি করে গঠিত তথাকথিত পুলিশ কমিশন অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের রিসোর্ট ছাড়া আর কিছুই হবে না এবং বাস্তবে এটি পুলিশের ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটি উদাহরণ হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এটি একটি আন্তর্জাতিক মানের আইন হিসেবে পরিগণিত হতে পারত যদি এক্ষেত্রে শেষ পর্যায়ে খসড়া প্রণয়ন প্রক্রিয়া যেসব জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সম্পৃক্ত করা হয়েছিল তাদেরকে অন্ধকারে রেখে অন্তর্ঘাতী প্রক্রিয়ায় এতে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি করা না হতো। এছাড়া সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য যুগোপযোগী ইতিবাচক বিধান থাকলেও এর প্রতিটিতেই নিজস্ব আঙ্গিকে ও সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়াই
জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে। তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ্য করা যায়। আইন প্রণয়নের পরে সংশ্লিষ্ট খাতের কর্মচারীদের প্রবল বিরোধিতার মুখে সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে আমলাতন্ত্রের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ। এছাড়া সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025-এর একটি ধারার মাধ্যমে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজির সাংবিধানিক মর্যাদা খর্ব করা হয়েছে। আইনি সংস্কারের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্র সংস্কারের মূল মন্ত্র তথা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অভীষ্টের পরিপন্থী বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে তার মধ্যে কয়েকটি বাদে প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকার নতি স্বীকারের ফলে সংস্কার উদ্যোগ লক্ষ্যভ্রষ্ট রয়েছে। সার্বিকভাবে আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চার উদাহরণ সৃষ্টি করতে পারে। তৃতীয় যে লক্ষ্য ছিল সেটি হচ্ছে নির্বাচন। এক্ষেত্রে যেসব অগ্রগতি আমরা লক্ষ্য করি তার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের পুনর্গঠন, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইনি সংস্কার, তার মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, জাতীয় সংসদে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সংশোধন। গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু উল্লেখযোগ্য সংশোধনের মধ্যে রয়েছে ইভিএম বাতিল, একক প্রার্থীর ক্ষেত্রে না ভোট প্রচলন, পলাতক ফেরারি আসামি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হওয়া, দলীয় প্রতীকে ভোট নেওয়া, নির্বাচনে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা ইত্যাদি। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের জন্য আংশিক তথ্য প্রযুক্তি ভিত্তিক পোস্টাল ব্যালট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে নিবন্ধিত পোস্টাল ভোটার ইতিমধ্যে 15,33,000 বেশি, যার মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছেন প্রবাসী। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে অন্তর্বর্তী সময়ে 14টি নতুন দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং বর্তমানে নিবন্ধিত দল হচ্ছে 59টি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই তফসিল অনুযায়ী 2026 সালে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। একই দিনে গণভোট আয়োজন করা হবে এবং নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বৃদ্ধি করা হয়েছে এবং গণভোটের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে গণভোট ও হ্যাঁ ভোটের পক্ষে এনজিও, ব্যাংক এবং ব্যাংকারদের প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে এবং অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অস্ত্র উদ্ধার এবং যানবাহন ও অস্ত্র বহনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং নির্বাচনকালে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য মাঠ প্রশাসনের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পদে ব্যাপক রদবদল করা হয়েছে। 81টি স্থানীয় সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধিত হয়েছে, যেখানে 55,454 জন পর্যবেক্ষক হিসেবে কাজ করবে এবং বিদেশি পর্যবেক্ষক হিসেবে 330 জনের কথা সম্প্রতি নিশ্চিত করা হয়েছে এবং পর্যবেক্ষক হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, এনডিআই, আইআরআই অংশগ্রহণ করবে বলে জানা গেছে। এই প্রক্রিয়াতে ঘাটতির হিসেবে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ আসার আগে কতিপয় রাজনৈতিক দলের সুপারিশে নির্বাচন কমিশন গঠন করার ফলে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের ক্ষেত্রে কোনো সমালোচনা উত্থাপিত হয়েছে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ না করা, কেবল একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটের বিধান রাখা,
জোট গঠন করলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা ইত্যাদি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত এবং বিতর্ক ছিল। নির্বাচনকে ঘিরে সহিংসতা, রাজনৈতিক নেতাকর্মীর হেনস্থা ও মৃত্যু একটি বড় ঝুঁকি এবং সম্ভাব্য প্রার্থীরা হামলার শিকার হয়েছেন। দেখা যাচ্ছে তফসিল ঘোষণার পর 36 দিনে সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং 2025 সালে অনেক রাজনৈতিক সহিংসতা ঘটেছে এবং অনেকে নিহত হয়েছেন। এছাড়া ডিপফেক ও ভুল তথ্যের বাড়তি হুমকি রয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া এবং নতুন করে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়ার ফলে সহিংসতার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাঠ প্রশাসনে কর্মকর্তা, বিশেষ করে গত 3টি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বাদ দেওয়া, উপদেষ্টাদের দলীয়করণ এবং নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় ও মতবিরোধ লক্ষ্য করা যায়। 46টি আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অসন্তোষ লক্ষ্য করা গেছে, যেখানে উচ্চ আদালতে অন্তত 27টি রিট আবেদন দাখিল করা হয়েছে। ভোটের জন্য চিহ্নিত প্রায় 12,500টির বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুপযোগী। এছাড়া ইসি কর্তৃক প্রাথমিকভাবে বাছাই করা 73টি পর্যবেক্ষক সংস্থার অনেকগুলোই নাম সর্বস্ব বা সক্ষমতাহীন বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের ভিত্তিতে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। হলফনামায় দাখিলকৃত তথ্য যাচাই করার সক্ষমতা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন এবং আমাদের প্রতিষ্ঠানে নেই, অথবা থাকলেও তার পূর্ণ ব্যবহার করা হচ্ছে না। প্রতিটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার পারস্পরিক অভিযোগ উত্থাপিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানামায় ঘাটতি লক্ষ্য করা যায়। দেখা যাচ্ছে সার্বিকভাবে নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই প্রযুক্তি, আইন ও প্রক্রিয়ায় বড় সংস্কার করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি ও এআই এর ব্যবহার করে ভুল বা অপতথ্য একটি বড় চ্যালেঞ্জ। তবে নানা প্রতিকূলতা, অস্থিতিশীলতা, অসুস্থ নির্বাচনী প্রতিযোগিতা ও সার্বিকভাবে গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনা নিয়ে আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনমুখী পরিবেশ রয়েছে। অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার রোধের ক্ষেত্রে আমরা বেশ কিছু অগ্রগতি লক্ষ্য করি। অর্থনৈতিক শ্বেতপত্রের মাধ্যমে লুণ্ঠনের চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে একটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে যে 2009 থেকে 2024 সালের মধ্যে মোট প্রায় $234 বিলিয়ন পাচার করা হয়েছিল। এছাড়া দুদকের পক্ষ থেকে দুর্নীতি বিরোধী মামলার কার্যক্রম চলমান রয়েছে, যার মধ্যে বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে, যেখানে আসামি বা অভিযুক্তের সংখ্যা 2700 জনের বেশি। প্রায় 1200টির বেশি অভিযোগের গভীর অনুসন্ধান ও তদন্ত পরিচালনা চলমান রয়েছে। বিচারিক পর্যায়ে বেশ কিছু মামলা নিষ্পত্তি হয়েছে, যার প্রায় অর্ধেকটিতে সাজা হয়েছে। 315টি মামলায় ইতিমধ্যে 1078 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট 66,146 কোটি টাকা মূল্যমানের অর্থ সম্পদ ফ্রিজ বা জব্দ করা হয়েছে। আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা, কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট রেগুলেশন 2025-এর মাধ্যমে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার, ট্যাক্স ফাঁকি ও সংগঠিত অর্থ পাচার অপরাধ ঠেকাতে শুল্কে ইন্টেলিজেন্স বা ডেটা ড্রিভেন রিস্ক কন্ট্রোল চালু, দুর্নীতি বা অর্থ পাচার অপরাধের বিচার শুরু, বিএফআইইউকে ঠেলে সাজানো এবং এর স্বতন্ত্র কার্যকারিতা নিশ্চিত করা, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের প্রয়োজনীয় সংশোধনী খসড়া চূড়ান্ত করা এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা এবং নিয়মিত পর্যবেক্ষণ সেল স্থাপন। অগ্রগতির মধ্যে আরো রয়েছে যে সরকারের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও নৈতিকতার চর্চার অন্তর্ভুক্ত, উপদেষ্টাদের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের তাৎক্ষণিকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং দুদকের মাধ্যমে তদন্তের নির্দেশ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্পদ উদ্ধার রোডম্যাপ 2025 চূড়ান্ত করা হয়েছে।
যার অধীনে পাচারকৃত অর্থের সাথে জড়িত 11টি নির্দিষ্ট ব্যক্তি ও শিল্প গ্রুপকে চিহ্নিত করা হয়েছে। পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রচেষ্টা হিসেবে আন্তর্জাতিক 12টি ল ফার্ম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 21টি দেশে আনুষ্ঠানিক অনুরোধ বা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এছাড়া বিএফআইইউ ও যৌথ টিমের ভিত্তিতে নির্দিষ্ট পরিবার বা ব্যক্তিবর্গের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকার বেশি অর্থ, প্লট, ফ্ল্যাট, বাড়ি ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচারকৃত সম্পদ অ্যাটাচমেন্টের জন্য MLAR শুরু হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকৃত সম্পদ দিয়ে আন্তর্জাতিক মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বিদেশে অবস্থিত প্রায় 40,000 কোটি টাকার সম্পদ শনাক্ত করেছে, যেগুলো বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ব্যবহার করে কেনা হয়েছিল। তবে অনিয়ম দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার রোধে যেসব ঘাটতি আমরা লক্ষ্য করেছি তার মধ্যে প্রথমেই উল্লেখ করছি দুদক সংস্কার কমিশনের যেসব সুপারিশ উপেক্ষা করা হয়েছে সেগুলো। এর মধ্যে রয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী ভূমিকা ও দায়িত্ব নির্দিষ্ট করে একটি জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল গ্রহণ করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জাতীয় দুর্নীতি বিরোধী কৌশলের অধীনে প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা তদারকি এবং প্রতিবেদন নিশ্চিত করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ন্যায়পালের কার্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। কালো টাকা বৈধ করার চর্চা স্থায়ীভাবে বাতিল করার জন্য নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়নি। বিভিন্ন স্তরে ক্ষমতাধর এবং জনস্বার্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণকারীদের স্বার্থের দ্বন্দ্ব নিষ্পত্তি এবং প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করা হয়নি। জনসাধারণের অর্থ সম্পদ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিশেষ করে কোম্পানি, ট্রাস্ট বা ফাউন্ডেশনের মালিকানার জন্য প্রযোজ্য ক্ষেত্রে ব্যাপকভাবে প্রতারণা রোধ করার জন্য একটি সুবিধাভোগীর মালিকানা স্বচ্ছতা আইন অর্থাৎ বেনিফিশিয়ারি ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট প্রণয়ন করা হয়নি। এছাড়া রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট আইনি বিধান প্রণয়ন করা হয়নি। কর ফাঁকি এবং অর্থ পাচার সহ অবৈধ আর্থিক স্থানান্তর রোধের উপায় হিসেবে দেশে এবং বিদেশে সকলের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কর সংক্রান্ত বিষয়ে মিউচুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স ইন ট্যাক্স ম্যাটার কনভেনশনে বাংলাদেশে অন্তর্ভুক্তি এবং কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি। সর্বোপরি সরকারি, বেসরকারি এবং অরাষ্ট্রীয় খাতে স্বচ্ছ শাসন ব্যবস্থায় আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা গ্রহণের সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে পক্ষভুক্ত করা হয়নি। দেখা যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে একটি বিস্তৃত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়নি, যার মধ্যে রয়েছে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা, যাতে সৃজনশীল উপায়ে জনগণ এবং নতুন প্রজন্মকে এই ধারণাটি জানানো যে দুর্নীতি কেবল একটি শাস্তিযোগ্য অপরাধ নয়, বরং এটি একটি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য, ধ্বংসাত্মক এবং বৈষম্যমূলক ব্যাধি। এক্ষেত্রে অন্যান্য ঘাটতির মধ্যে রয়েছে সংস্কারের বিষয়ে জনমনে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সরকার ও দুদক সংস্কারে যেসব আশু করণীয় পদক্ষেপগুলো ছিল সেগুলি বাস্তবায়নে এবং সার্বিকভাবে দুর্নীতি প্রতিরোধে অন্যান্য প্রস্তাব বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুদকে দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাদের অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতে কোনো উদ্যোগ নেই। 249 জন হাই প্রোফাইল বা শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলেও এর অগ্রগতি আশাবাঞ্জক নয়। সদিচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সমন্বয়ের অভাবে এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার জটিলতা মোকাবিলায় উপযুক্ত কৌশলের ঘাটতির কারণে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার যেভাবে আশাবাদী ঘোষণা দিয়েছিল তার বাস্তবায়নে ব্যর্থতা লক্ষ্য করা যায়। অন্যদিকে কর ফাঁকি, বৃহৎ দুর্নীতি ও অর্থ পাচারের পাশাপাশি সেবা খাতে ঘুষ আদায়, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য, গ্রেফতার বাণিজ্য, জামিন বাণিজ্য সহ বিভিন্ন ধরনের দুর্নীতি প্রতিরোধেও কোনো দৃশ্যমান ও ফলপ্রসূ পদক্ষেপ গৃহীত হয়নি। উপদেষ্টা পরিষদের সদস্যদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করার প্রতিশ্রুতি ও নীতিমালা করা হলেও এখন পর্যন্ত কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হলেও তা যাচাই বাছাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে এই যে নির্দেশনাটি ছিল সেটির উদ্দেশ্য ব্যাহত হয়েছে। দেখা যাচ্ছে আগের তুলনায় দুদকের কার্যক্রমে দৃশ্যমান সক্রিয়তা রয়েছে, কিন্তু পরিস্থিতির গুণগত উন্নয়ন এখনো হয়নি।
দুদক এখনো সরকার ও বিশেষ করে আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। মামলা দায়ের ও প্রত্যাহারের ক্ষেত্রে এখনো পক্ষপাতমূলক আচরণের অভিযোগ লক্ষ্য করা যায়। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পুরনো ধারা বিদ্যমান রয়েছে, যেখানে ক্ষমতাসীন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ক্ষমতার বাইরে থাকা ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে সরকারের প্রশ্নবিদ্ধ পদক্ষেপের সহায়ক হিসেবে দুদকের ব্যবহৃত হওয়ার দৃষ্টান্ত রয়েছে। একদিকে দুদক সংস্কার কমিশনের আশু করণীয় সুপারিশমালা সরকার বা দুদকের নিকট প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অন্যদিকে অন্য কোনো অংশীজনকে সম্পৃক্ত না করে দুদক ও সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশলগত সুপারিশগুলো ছিল সেগুলো উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদন প্রকাশের পর এক্ষেত্রে দুদকের শীর্ষ কর্তৃপক্ষের যেমন কোনো দ্বিমত ছিল না, তেমনি জুলাই সনদ অনুযায়ী প্রায় সকল রাজনৈতিক দলেরও নোট অফ ডিসেন্টে সম্মতি ছিল, যা সরকার বা দুদক কারোরই অজানা ছিল না। উপস্থাপনার পরবর্তী অংশটি উপস্থাপন করবেন জুলকার নায়েক। কর্মকর্তাদের এই সময় পদোন্নতি দেওয়া হয় এবং সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর প্রদান বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওএসডি করা হয়। স্বচ্ছতা ও যোগ্য, এছাড়া সরকারি কর্মচারীদের প্রণোদনা, পেনশন, প্রশিক্ষণ ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। জনপ্রশাসনটি সুপারিশকে অতি জরুরি হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলো। তার মধ্যে মাত্র 3টি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে এই সময়ে। সংস্কার কমিশনের অনেক সুপারিশের চেয়ে প্রশাসনের প্রায় দ্বিগুণ কর্মকর্তা এই সময়ে নিয়োগ করা বা পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া বা পদবঞ্চিত হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসারে প্রশাসনকে দলীয়মুক্ত করার ক্ষেত্রে ব্যর্থতা লক্ষ্য করা যায়। কর্তৃত্ববাদী আমলের একচেটিয়া দলীকরণের স্থলে দ্বিদলীয় আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে এই সময়। প্রশাসনে জনপ্রশাসন পরেও প্রশাসন ক্যাডারের পদ প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে এবং জনপ্রশাসনে পেশাদারিত্বের ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। বিচার বিভাগের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো হয়েছে তার মধ্যে কর্তাদের নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ, নিয়োগপ্রাপ্ত বিচারকদের দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি, বিচার প্রক্রিয়ায় অনিয়ম, এক্ষেত্রে গণহারে আটক ও জামিন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেওয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে অভিযোগ করা হয়েছে। বিচার বিভাগের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এই যে সংস্কার যে হয়েছে তার চর্চার ক্ষেত্রে ঘাটতি বিদ্যমান রয়েছে। বিচার বিভাগে রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনো চলমান রয়েছে। বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট পেশাজীবীদের দলীয়করণ ন্যায় বিচার সহ আইনি শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রতিবন্ধক হিসেবে বিদ্যমান রয়েছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে অগ্রগতিগুলো আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনের জন্য 2 দফায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে এবং কোন ক্ষেত্রে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মব ও ঘটনার পর সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ডিএমপির 8 অপরাধ বিভাগের উপ কমিশনারের কার্যালয়ে 8টি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কার্যক্রম চালু করা হয়েছে এবং 9586 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে ঘাটতিগুলো আমরা দেখি যে এই পুরো সময়কালে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, আন্দোলন, লুটপাট ও অরাজকতা অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এই সময় লক্ষ্য করা গিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য গণপিটুনিতে মৃত্যুর ঘটনার আশঙ্কাজনক বৃদ্ধি, মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা, অনেক ক্ষেত্রে বলপূর্বক দাবি আদায়ের সাফল্য, সরকারের পক্ষ থেকে মবকে মোকাবেলায় সুনির্দিষ্ট কৌশল বা পদক্ষেপের দৃশ্যমান ব্যর্থতা, এমনকি নিষ্ক্রিয়তা ও তোষণমূলক অবস্থানের কারণে এই মব ঘটনাগুলো অতিরিক্ত ক্ষমতায়িত হয়েছে। ঢালাওভাবে মামলার আসামি হিসেবে নাম দেওয়া, গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ রয়েছে। কারা হেফাজতে এবং সেনাবাহিনীর হেফাজতে বিচার বহির্ভূত হত্যা, মৃত্যু অব্যাহত রয়েছে। সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা অব্যাহত রয়েছে। সামাজিক অসহনশীলতা রোধে সরকারের উদাসীনতাও লক্ষ্য করা গেছে। দাবি আদায় বারবার সড়ক অবরোধের প্রবণতা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লক্ষ্য করা গেছে। আন্দোলন দমন করতে পুলিশের কোনো পক্ষের প্রতি নমনীয় আচরণ এবং কোনো পক্ষের উপর নির্যাতনের বিষয়টি লক্ষ্য করা গিয়েছে।
পুলিশের সংস্কার, রদবদল, পদোন্নতি। পুলিশের সংস্কার মূলত এই রদবদল, পদোন্নতি, বদলি ও চাকরি থেকে অব্যাহতিতেই সীমাবদ্ধ ছিল। পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হলেও যে অধ্যাদেশটি জারি করা হয়েছে সেই অনুযায়ী এই পুলিশ কমিশন গঠিত হলে তা পুরোপুরি অকার্যকর একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যা পূর্বে উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রে পুলিশের নির্লিপ্ততা ও দায়িত্ব পালনে অনগ্রহত দৃশ্যমান ছিল। এসব ক্ষেত্রে পেশাদারিত্বের ঘাটতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলেও তা প্রত্যাশিত পর্যায়ে ফলপ্রসূ হয়নি। নারী, আদিবাসী, ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘুদের সহিংস অধিকার হরণ, প্রতিরোধ ও প্রতিকারে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং অস্বচ্ছ, এবং সহিংসতা বল প্রয়োগের কারণে জেন্ডার, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই সময়ে বিভিন্ন আর্থিক খাতে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার মধ্যে বেশ কিছু উদ্যোগের ফলে এই সময় মূল্যস্ফীতি হ্রাস হয়েছে। আন্তর্জাতিক মান অনুসরণ করে সংজ্ঞা পরিবর্তনের ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশিত হয়েছে। বিদেশে অর্থ পাচার ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2500টি ব্যাংক হিসাবে মোট 16,000 কোটি টাকা জব্দ করা হয়েছে এবং এ সংশ্লিষ্ট 115টি মামলা দায়ের করা হয়েছে। এবং এই সময় প্রকৃত ক্ষতিগ্রস্ত 300টি প্রতিষ্ঠানকে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে। ব্যাংক খাত সংস্কারের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি এখানে লক্ষ্য করা গিয়েছে, যার মধ্যে ব্যাংক সম্পদের গুণগত মান পর্যালোচনা, কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধার সহ খেলাপি ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য 3টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করতে পরিবার ও রাজনৈতিক প্রভাবে থাকা 12টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যে বিভিন্ন ব্যাংক নীতিমালা ছিল সেগুলো সংস্কার করা হয়েছে এবং 5টি দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। শ্রম খাতেও বেশ কিছু অগ্রগতি ছিল, যার মধ্যে আইএলএর 3টি কনভেনশন স্বাক্ষর এবং শ্রম আইন সংশোধন করা হয়েছে। রাজস্ব ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে এনবিআর থেকে রাজস্ব নীতি বিভাগ পৃথক করা, অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা, কর অটোমেশন, অনলাইন ভ্যাট রিফান্ড ও কর অডিট নির্দেশিকা জারি, গ্রিন চ্যানেলে আমদানি রপ্তানি সুবিধা প্রদান এবং প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা। রিজার্ভ বাণিজ্য ও বৈদেশিক ঋণের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি আছে, যার মধ্যে মোট বৈদেশিক ঋণ এই সময় পরিশোধ করা হয়েছে 628 কোটি টাকা। 3 বছর পর প্রথমবারের মতো ব্যালেন্স অফ পেমেন্ট উদ্বৃত্ত হয়েছে। একই সময়ে বাণিজ্য ঘাটতি হ্রাস করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রিজার্ভ ডলার বৃদ্ধি পেয়ে $28 বিলিয়ন উন্নতি হয়েছে এবং এই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে আর্থিক খাতে বেশ কিছু ঘাটতি পরিলক্ষিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আর্থিক খাত সংস্কারের গুরুত্ব না দেওয়া, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ অনুমোদনে দীর্ঘসূত্রতা লক্ষ্য করা গিয়েছে। অর্থনীতির সংস্কার সংক্রান্ত শ্বেতপত্রের সুপারিশকেও গুরুত্ব দেওয়া হয়নি। বেসরকারি বিনিয়োগ স্থবিরতা দেখা গেছে। এক্ষেত্রে কঠোর ঋণ নীতি, উচ্চ সুদ এবং রাজনৈতিক অনিশ্চয়তার কথা বলা হয়েছে। এছাড়া জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ হ্রাস করা হয়েছে। সরকারের পরিচালনা ব্যয়ের তুলনায় উন্নয়ন ব্যয় হ্রাস পেয়েছে। সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এই সময় লক্ষ্য করা গিয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও নিউ ওয়েরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি কনসেশন চুক্তি মাত্র 12 দিনে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এক্ষেত্রে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সময়ে রাজস্ব ঘাটতি অব্যাহত লক্ষ্য করা গেছে। 2023-24 অর্থ বছরে বিদেশি বিনিয়োগ ছিল $67 কোটি, যা 2024-25 অর্থ বছরে $55 কোটি নেমে এসেছে, যা 5 বছরের মধ্যে সর্বনিম্ন। রপ্তানি প্রবৃদ্ধি ক্রমাগত হ্রাস পেয়েছে। মূল্যস্ফীতি হ্রাসের ক্ষেত্রে প্রাথমিক সাফল্য থাকলেও প্রত্যাশিত পর্যায়ে এটি হ্রাস পায়নি এবং এই সময়ে দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে। কারখানা বন্ধ ও শ্রমিকের চাকরিচ্যুত এই সময় লক্ষ্য অব্যাহত ছিল এবং ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেটের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। শিক্ষা খাতের অগ্রগতির মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে রয়েছে দেশের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সুপারিশ প্রণয়নের সার্চ কমিটি গঠন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন অ্যাডহক বা অস্থায়ী কমিটি গঠনের নির্দেশনা এবং এই কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, সরকারি প্রাথমিক প্রধান শিক্ষকদের গ্রেড এক ধাপ উন্নতিকরণ। তবে শিক্ষা খাতে উল্লেখযোগ্য ঘাটতি ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাঠামোগত দুর্বলতা ও পর্যাপ্ত বাজেটের ঘাটতি, পদত্যাগ বা অপসারণের পরিপ্রেক্ষিতে 48টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলেও উপাচার্য নিয়োগের মানদণ্ড স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, এবং এ সকল ক্ষেত্রে দুটি প্রভাবশালী রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের অভিযোগ। শিক্ষার্থী ও জনতার চাপে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা গেছে শিক্ষা খাতে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঠ্যপুস্তকের লেখা ও আদিবাসী সংশ্লিষ্ট গ্রাফিতির চিত্র পরিবর্তন, বিনামূল্যে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কর্তৃক শিক্ষকদের হেনস্থার বিষয়টি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য খাতের অগ্রগতির মধ্যে উল্লেখযোগ্য 7,000 চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ এবং এই ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, সারা দেশে ফার্মেসি নেটওয়ার্ক গড়ে তোলা এবং অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় বেশ কিছু ওষুধ অন্তর্ভুক্ত করা। তবে স্বাস্থ্য খাতের ঘাটতির মধ্যে রয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রায় 400-এর বেশি সুপারিশ থাকলেও তার মধ্যে 33টি আশু করণীয় ছিল এবং এর মধ্যে বাস্তবায়িত হয়েছে মাত্র 6টি। জনসাধারণের চিকিৎসা ব্যয় বৃদ্ধি হয়েছে এই সময়। একাধিক চিকিৎসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাস্থ্য সেবায় বিভিন্ন নিয়োগ বা বদলি প্রদানের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থতা লক্ষণীয় ছিল। এছাড়া স্বাস্থ্য খাতের ক্রয় প্রক্রিয়াও দুর্নীতি অব্যাহত ছিল। স্থানীয় সরকারের ক্ষেত্রে যে অগ্রগতিগুলো আছে তার মধ্যে সব পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি অপসারণ এবং প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ। তবে ঘাটতির ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য, স্থানীয় সরকার সংস্কার কমিশনের 180টি সুপারিশের মধ্যে 60টি আশু করণীয় হলেও এক্ষেত্রে কোনো সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। জনপ্রতিনিধির অনুপস্থিতিতে সেবা প্রদানের ঘাটতি ও জনগণের দুর্ভোগ এই সময় লক্ষণীয় ছিল। ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি অব্যাহত ছিল এবং ঢাকা সিটি কর্পোরেশনের নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন যে মন্ত্রণালয় এবং কমিশনের সমন্বয়ের ঘাটতি ছিল। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে যে অগ্রগতি আছে সেটি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিতর্কিত দ্রুত সরবরাহ আইন বাতিল করা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা পুনরুদ্ধার করা এবং নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়ন করা। ঘাটতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত না হওয়া, বৈষম্যমূলক চুক্তি বাতিলে ব্যর্থতা, কোনো অংশীজনকে সম্পৃক্ত না করেই জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা চূড়ান্ত করা, জীবাশ্ম জ্বালানির উপর অত্যাধিক আমদানি নির্ভরতা যেখানে লক্ষ্য করা গেছে এবং নবায়নযোগ্য জ্বালানিকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। পরিবেশের ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নিরাপদ পানীয় জলকে সাংবিধানিক অধিকার ঘোষণা, পলিথিন নিষিদ্ধ, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ, পরিবেশ সংকটাপন্ন এলাকায় টেকসই পর্যটনের উদ্যোগ গ্রহণ। তবে ঘাটতিও বেশ কিছু লক্ষ্য করা গেছে। নদী দূষণ, নদী দখল, বন ধ্বংস, শিল্পবর্জ্য দূষণ ও বায়ু দূষণ প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকা এবং কোনো ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সরকারের পরস্পর বিরোধী আচরণ লক্ষ্য করা গিয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে যে অগ্রগতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য অভিবাসন প্রক্রিয়া সহজতর করা, অভিবাসন ব্যয় হ্রাস করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু করা। তবে ঘাটতির মধ্যে রয়েছে রেমিটেন্স প্রাপ্তিতে ব্যাপক অগ্রগতি হলেও বৈদেশিক কর্মসংস্থানের অবনতি, দালাল চক্রের কারণে নির্ধারিত খরচের চেয়ে অধিক গুণ বেশি টাকা ব্যয়, দালালদের প্ররোচনায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রবণতা এসব অব্যাহত ছিল। আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন দেশ ও সংস্থার শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবর্তনের প্রতি সমর্থন অব্যাহত, অন্তর্বর্তী সরকারের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান ও সহায়তার অঙ্গীকার, পাচারকৃত অর্থ ফেরত আনা, মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতি অভিযোগ উত্থাপন ও তদন্তে সহায়তা। তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘন, সীমান্ত সমস্যা, রাজনৈতিক উত্তেজনা ও ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, বিভিন্ন বিষয় নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান ও তথ্য প্রকাশে ঘাটতি, বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন অবৈধ সুলভ আচরণ অব্যাহত।
শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার খাতের সংস্কার সরকারের যথাযথ মনোযোগ না পাওয়া এবং এসব খাতে অংশীজনদের মতামতকে অগ্রাহ্য করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চলমান রয়েছে। একদিকে বিভিন্ন খাতে অস্থিরতার পেছনে রাজনীতি ও আমলাতন্ত্রের প্রভাব, অন্যদিকে যৌক্তিক ও অযৌক্তিক আন্দোলন দাবি মেনে নেওয়ার প্রবণতাও লক্ষণীয় ছিল। আর্থিক খাত সহ অন্যান্য সংস্কার উদ্যোগে বিদ্যমান সিন্ডিকেটের প্রভাব অব্যাহত রয়েছে। কর্তৃত্ববাদী সরকার পতনের পরে যে বিভিন্ন অংশীজন আসলে এই সংস্কার, নির্বাচন, বিচার ইত্যাদি কার্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশীজন ছিল রাজনৈতিক দল। রাজনৈতিক দলের ভূমিকা সংস্কারের ক্ষেত্রে যে ভূমিকা আমরা দেখি, যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে যে ঐক্যমত্য যে প্রক্রিয়া ছিল, সেখানে এই রাজনৈতিক দলগুলোকে একমত করা বা একমত হওয়াটা অন্যতম চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। জুলাই সনদে অন্তর্ভুক্ত 84টি বিষয়ের মধ্যে 56টি বিষয়ে কোনো না কোনো রাজনৈতিক দলের ভিন্নমত ছিল এবং প্রায় 20টি সংস্কার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক মতবিরোধ ছিল। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পরে 4টি রাজনৈতিক দল এবং এনসিপি এই জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নোট অফ ডিসেন্ট, গণভোটের সময়কাল ইত্যাদি বিষয় নিয়ে প্রধান রাজনৈতিক দল ও জোটের মধ্যে বিপরীতমুখী অবস্থানের ফলে পুরো সংস্কার কার্যক্রম বাস্তবায়নের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে একমত হওয়ার ক্ষেত্রে ব্যর্থতা লক্ষ্য করা গেছে। অন্যদিকে সরকার ও ঐক্যমত্য কমিশন অন্য দলের পক্ষ হয়ে বা বিশেষ কোনো দলকে সুবিধা দিতে সিদ্ধান্ত গ্রহণ করছে বলে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে। রাজনৈতিক দলগুলোর নিজ রাজনৈতিক উদ্দেশ্য দলের স্বার্থ বিবেচনায় সংলাপে অনড় অবস্থা গ্রহণ করেছে। সুনির্দিষ্ট কিছু বিষয়ে কয়েকটি দলের উদ্দেশ্যমূলক রাজনৈতিক চাপ সৃষ্টি করার বিষয়টি লক্ষ্য করা গিয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয় যেমন শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, নারী, গণমাধ্যম ইত্যাদি বিষয়ে গুরুত্ব না দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক ও শক্তির নারী সংস্কার কমিশন বাতিল এবং কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান এবং করা হয়েছে এবং আন্দোলন করা হয়েছে। একটি রাজনৈতিক শক্তির নারী কমিশন সম্পর্কে অবমাননাকর ও অশ্লীল মন্তব্য করেছে এবং এসব ক্ষেত্রে সহিংস আন্দোলন সংগঠনের পরেও সরকারের ক্ষেত্রে নির্লিপ্ততা লক্ষ্য করা গেছে। এই কারণে নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র ও সুশাসন বিষয়ক আলোচনা, বিশেষ করে রাজনীতিতে অর্থ, পেশি ও ধর্মের অপব্যবহার রোধে প্রয়োজনীয় সংস্কার উপেক্ষিত রয়েছে। নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে রাজনৈতিক দলের ভূমিকার ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচনের তারিখ, রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, গণভোট নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, বিতর্ক ও সহনশীলতার ঘাটতি লক্ষণীয় ছিল। কিছু ক্ষেত্রে নির্বাচনকে রাষ্ট্র সংস্কার ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রমের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের পর থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ও নিবন্ধনের জন্য আবেদন করলেও এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দল ছিল নাম সর্বস্ব এবং 14টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। তবে এই নিবন্ধনের ক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় পক্ষপাত, দলীয় প্রভাব ও দুর্নীতির অভিযোগ করেছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্মটি ছিল সেই প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে এই সময় বেশ কিছু নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কর্তৃত্ববাদ সরকার পরবর্তী সময়ে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হলেও এবং এই সময়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটলেও পূর্বের মতোই নির্বাচনকে কেন্দ্র করে নতুন দ্বিদলীয় রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী মনোনয়ন, জোট গঠনের ক্ষেত্রে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঘাটতি লক্ষণীয় ছিল এবং এই মনোনয়ন প্রদানের ক্ষেত্রে অর্থ, পেশি শক্তি, পরিবারতন্ত্রের প্রভাব অব্যাহত ছিল। এর ফলে বিভিন্ন দলের মধ্যে ভাঙন, পদত্যাগ, বহিষ্কার, দলীয় কন্দল, সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জুলাই জাতীয় সনদের প্রতিটি রাজনৈতিক দল কমপক্ষে 5% নারীদের মনোনয়নের অঙ্গীকার করলেও নির্বাচনে অংশগ্রহণকারী 50টি দলের মধ্যে 30টি দলের একজনও নারী প্রার্থী ছিল না এবং জামায়াতে ইসলামী ও অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো এবং অন্যান্য কয়েকটি দলের কোনো নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় প্রার্থীদের মধ্যে যে 20টি দল নারীদের মনোনয়ন করেছে, এক্ষেত্রে তাদের মোট প্রার্থীর 3.5% ছিল নারী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এই হার ছিল 7.9%।
রাষ্ট্র এবং সরকারি কার্যক্রমের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা লক্ষ্য করা যায়, কোনো স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া বা মানদণ্ড অনুসরণ না করে সচিবালয় থেকে শুরু করে সরকারি ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বদলি পদোন্নতিতে দুইটি দলের প্রভাবের অভিযোগ রয়েছে। সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সড়ক অবরোধ করে আন্দোলন, থানা ঘেরাও, বিক্ষোভ, কয়েকটি ধর্মভিত্তিক দলের সম্পৃক্ততায় মাজার ভাঙা, নারীদের রাস্তাঘাটে হেনস্থা, মেলা, ওরস, গান, নাটক অনুষ্ঠান বন্ধ করা, পাঠাগারে হামলা, বিভিন্ন সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলার ঘটনা লক্ষ্য করা গিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি রাজনৈতিক দলের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠনের সম্পৃক্ততা থাকলেও সংশ্লিষ্ট দল ও সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের জামিন মঞ্জুরের কয়েকটি ক্ষেত্রে রাজনৈতিক সহায়তা প্রশ্রয়ের অভিযোগ রয়েছে। উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা দায়ের এর লক্ষ্য করা গেছে। এই সময় সরকারের বিভিন্ন সিদ্ধান্তে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতা লক্ষ্য করা গেছে এবং এই সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের এখতিয়ার নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুত গ্রহণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কন্দল ও সহিংসতা এই সময়ে অব্যাহত ছিল। আগস্ট 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এই 17 মাসে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে এবং এখানে 158 জন রাজনৈতিক কর্মী এই সহিংস ঘটনায় নিহত হয় এবং 7082 জন রাজনৈতিক কর্মী আহত হয়। এই 600টি ঘটনার মধ্যে 550টি ঘটনায় বিএনপির সম্পৃক্ততা ছিল, যা মোট সহিংসতার 91.7%। আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল 124টি ঘটনায় এবং জামায়াতের সম্পৃক্ততা ছিল 46টি ঘটনায়। সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম, যেমন পরিবহন টার্মিনাল, স্ট্যান্ড, কোয়ারি, নদী, বালুমহাল, বাজার ঘাট ইত্যাদি দখল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত ছিল এবং এইটা নিয়ে বিভিন্ন ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব ক্ষেত্রে দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থা কার্যকর ছিল না এবং কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত বেশি লক্ষ্য করা যায়নি। এই সময় নাগরিক সমাজের বেশ উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গিয়েছে। রাজনীতি, সংবিধান, নির্বাচন, অর্থনীতি, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে যে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনগুলোর খসড়ায় মতামত প্রদান, বিভিন্ন আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ প্রস্তাব করতে লক্ষ্য করা গেছে। দলবাজি, দখল, চাঁদাবাজি, গ্রেপ্তার ও মামলা বাণিজ্য ইত্যাদি বিষয়ে উদ্বেগ প্রকাশ, মানবাধিকারের পক্ষে ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান, ৭১ ও ২৪-এর অন্তর্নিহিত মূল্যবোধের দৃশ্যমান অবক্ষয়, বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির প্রতি হুমকি এবং বহু জাতি, বহু গোষ্ঠী, বহু ধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ হিসেবে বাংলাদেশের পরিচয় পরিপন্থী শক্তির বিকাশের বিপরীতে অবস্থান গ্রহণ করেছে। তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে ভূমিকা পালন করেছে। পাচারকৃত অর্থ ফেরত, জাতিসংঘ উন্নয়ন সহযোগীদের সঙ্গে নাগরিক সংলাপ, ট্রানজিশনাল জাস্টিস, গণতন্ত্র, মানবাধিকার রক্ষা, রিপোর্টিং, নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল। গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখি যে 2025-এর প্রতিবেদনে প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশ 16 ধাপ উন্নতি করলেও গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হিসেবে 13টি আইনের বিভিন্ন ধারা চিহ্নিত করলেও সংস্কারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়নি। গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত করে দিলেও কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হলেও তা দেশে মুক্ত গণমাধ্যম বিকাশের জনপ্রত্যাশার প্রতি পরিহাস স্বরূপ। তথ্য মন্ত্রণালয় শুরুতে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিশ্চিতে উপদেষ্টাদের নিয়ে কমিটি গঠন করলেও তা বাস্তবায়ন না হওয়া, গণমাধ্যম নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া কর্তৃত্ববাদী শাসনালয়ের মধ্যেই বিদ্যমান আছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে 2025 সালে একটি নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের 2 জন নেতাকে একাধিক টিভি চ্যানেলের লাইসেন্স প্রদান করার ক্ষেত্রে সুস্পষ্ট মানদণ্ডের ঘাটতি ছিল। এছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন তালিকা সংশোধন নিয়েও সরকারের বিতর্কিত কার্যক্রম লক্ষ্য করা যায়। গণমাধ্যমের উপর সরকারের নিয়ন্ত্রণ বা প্রভাব তৈরির চেষ্টা না থাকলেও মব সহিংসতার মাধ্যমে গণমাধ্যমের কার্যালয়গুলোতে
চাপ সৃষ্টি, সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হামলা ও হয়রানির ঘটনা অব্যাহত ছিল। আমরা এই কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী সময় আমরা দেখি যে এই সময় 6 জন সাংবাদিক দায়িত্ব পালন করে বিভিন্ন হামলায় নিহত হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীনভাবে মব সৃষ্টি করে হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এবং সরকারের নিষ্ক্রিয় এবং অকার্যকর ভূমিকা লক্ষ্য করা গেছে। এই সময় 497টি গণমাধ্যম কর্মী হয়রানির ঘটনা ঘটেছে, যেগুলো যার মাধ্যমে প্রায় 1104 জন গণমাধ্যম কর্মী হয়রানির শিকার হয়েছে। 204 জনকে গণমাধ্যম কর্মীকে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে এবং বিভিন্ন মামলায় 30 জন গ্রেপ্তার ও জামিন হয়েছে, যাদের জামিন থেকে বঞ্চিত রাখার নজিরও লক্ষ্য করা গেছে। 8টি সংবাদপত্রের সম্পাদক এবং 11টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রদানকে বরখাস্ত করার ঘটনা লক্ষ্য করা গেছে এবং অন্তত 189 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। 29টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল এবং একটি অনলাইন পোর্টালের মালিকানা পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা গেছে। মত প্রকাশের স্বাধীনতাকে অপব্যবহারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতিপক্ষ দল সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য প্রচারের বিষয়টি লক্ষ্য করা গেছে। বিরুদ্ধ মত প্রকাশের ক্ষেত্রে রাজনৈতিক ট্যাগ ব্যবহারের প্রবণতা এবং গণমাধ্যমের ফটোকার্ড ও লোগো ব্যবহার করে অবৈধ ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। সামরিক বাহিনীর ক্ষেত্রে আমরা দেখি যে কর্তৃত্ববাদ পতনের ক্ষেত্রে আন্দোলনের চূড়ান্ত পর্বে সামরিক বাহিনীর ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম ক্ষমতার স্তম্ভ হিসেবে তারা বিবেচিত হয়েছে এবং তারা রাজনীতি থেকে দূরে থাকার অঙ্গীকার ও ঘোষণা করেছে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 25 জন বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, সাবজেক্ট ঘোষণা এবং পদমর্যাদা ভিত্তিক বৈষম্যমূলক পৃথক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের বিষয়টি লক্ষ্য করা গেছে। বেসামরিক প্রশাসন, বিশেষ করে পুলিশের নৈতিক বিপর্যয়ের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় কর্তৃত্ব সত্ত্বেও শান্তি শৃঙ্খলা নিশ্চিতে প্রত্যাশিত ভূমিকা পালনে দৃশ্যমান ঘাটতি লক্ষ্য করা গেছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত চলাকালীন সময়ে এই বিষয়ে মতামত প্রকাশ করা হয়েছে এবং তাদের এই এখতিয়ার নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কর্তৃত্ববাদের প্রাতিষ্ঠানিককরণ এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাত সহ রাষ্ট্রীয় দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ গ্রহণে ঘাটতি লক্ষ্য করা গেছে। সেনাবাহিনী নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ নীতিতে ন্যায় বিচারে এবং ঘুষ তদন্তে কমিশনকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেও প্রতিষ্ঠান হিসেবে তাদের যে দায় ছিল সেই দায় অস্বীকার করা হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত নির্যাতনের অভিযোগ উঠেছে বেশ কয়েকটি। মব ও বিশৃঙ্খলা দমনে কোথাও অতিরিক্ত বল প্রয়োগ, কোথাও নিষ্ক্রিয়তার অভিযোগ সেনাবাহিনীর ভূমিকা ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা যদি এই কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী সময়ে যে বিভিন্ন বিচার সংস্কার, নির্বাচন এবং সরকারের কার্যক্রম গুলো বিশ্লেষণ করি, সেখানে আমরা সুশাসনের যে নির্দেশনাগুলো আছে সেই প্রতিটি নির্দেশনের ক্ষেত্রে সুস্পষ্ট ঘাটতি লক্ষ্য করেছি। যদি দু একটি উদাহরণ হিসেবে আমরা বলি যে আইনের শাসনের ক্ষেত্রে যে ঘাটতিগুলো দেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রেপ্তার, রিমান্ড ও জামিনের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করা, মামলা ও গ্রেপ্তার বাণিজ্য, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গ্রেপ্তারকৃতদেরকে লাঞ্ছিত করা এবং আসামি পক্ষের আইনজীবীদের উপর হামলা, পদোন্নতি পাওয়া বা পদবঞ্চিত হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণে ব্যর্থতা। সক্ষমতা কার্যকরতার ঘাটতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুলিশের বিরুদ্ধে করা বেশিরভাগ মামলার তদন্ত শেষ না হওয়া, বিচার প্রক্রিয়া পরিচালনায় অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন, বিচারক ও কৌশলীদের দল নিরপেক্ষ দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি, অভ্যুত্থানে হতাহতদের প্রকৃত তালিকা চূড়ান্ত করতে না পারা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতার ঘাটতি। স্বচ্ছতার ঘাটতির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও অব্যাহতিতে স্বচ্ছতার ঘাটতি, বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার, লুকোচুরি, জনগুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং বিভিন্ন যে চুক্তি হয়েছে এই সময় চুক্তিগুলো প্রকাশ না করা, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকারের অস্পষ্ট অবস্থান এবং তথ্যের ঘাটতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না করা, সরকারি দপ্তর সমূহে তথ্য গোপন করার প্রবণতা, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ না করার চর্চা অব্যাহত। সমন্বয় অংশগ্রহণের ঘাটতির মধ্যে রয়েছে সংস্কারের জন্য গঠিত যে কমিশনগুলো হয়েছে সেই কমিশনগুলোর প্রতিনিধিত্বশীল না হওয়া, বিভিন্ন আইন প্রণয়ন সংশোধনের ক্ষেত্রে সব অংশীদারকে সম্পৃক্ত না করা।
জবাবদিহির ঘাটতির ক্ষেত্রে আমরা দেখি অভিযুক্তদের দেশ থেকে সহায়তাকারীদের জবাবদিহির আওতায় না আনা, গুমের আলামত নষ্টের সাথে জড়িতদের জবাবদিহির আওতায় না আনা। রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে আমরা দেখি প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব, দুর্নীতির মামলা থেকে অব্যাহতি খালাসের রাজনৈতিক প্রভাব, বেসরকারি গণমাধ্যমের লাইসেন্স প্রদানে রাজনৈতিক প্রভাব আমরা লক্ষ্য করেছি। এ সময় আমরা বেশ কিছু ক্ষমতার অপব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব এবং দুর্নীতির যে নির্দেশক ছিল সেই নির্দেশকের ঘাটতি লক্ষ্য করেছি। ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের দ্বন্দ্বের ক্ষেত্রে যে ঘাটতিগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতিতে স্বার্থের দ্বন্দ্ব, রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী নিয়োগে স্বার্থের দ্বন্দ্ব, গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা হ্রাস ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, নিজ এলাকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, নিজস্ব বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং স্থানীয় প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ, একজন উপদেষ্টার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে তার একই মন্ত্রণালয়ের অধীনে থাকা খাতে নতুন ব্যবসা শুরুর উদ্যোগ গ্রহণ, একজন উপদেষ্টা নিজ এলাকায় স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের বিশেষ উন্নয়ন বরাদ্দ। দুর্নীতির উল্লেখযোগ্য দৃষ্টান্ত হচ্ছে বঞ্চিত হওয়ার নামে অবৈধ সুযোগ সুবিধা আদায়, ডিসি পদায়নের দুর্নীতির অভিযোগ, স্থানীয় সরকারের ক্রয় দুর্নীতি, পিপিপি আইন ও নীতি লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দরের চুক্তি, কমপক্ষে 2 জন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি, মাঠ পর্যায়ে সেবা খাতের দুর্নীতি অব্যাহত। আমি এই পর্যায়ে আমাদের গবেষণার সার্বিক পর্যবেক্ষণ বিষয়ে বেশি সময় দেব না। সবসময় যেটা করে থাকি আমরা আমাদের দিক থেকে সব মূল মেসেজটা সেটা হচ্ছে যে আমাদের বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা এবং দায়িত্ব ছিল, সেটি গঠিত হয়েছে কিন্তু খুবই নাজুক বলে আমরা মনে করছি। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে অবকাঠামো তৈরি হয়েছে সেটি আইনগত হোক, সাংবিধানিক হোক বা অন্য মানদণ্ডে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি। সেই অবকাঠামোটা দুর্বল এবং সেটা প্রতিহত করার মতো যে ঝুঁকি আছে সেটা প্রতিহত করার মতো সম্ভাবনা খুব দেখা যাচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলন যেটা একটা নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে কথিত সরকারের পতনের পর বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেটা জাতির জন্য অসামান্য একটা অর্জন, এবং এর প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্তের স্লোগান যেটা ছিল, যার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার একটা অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে, এটার অভীষ্ট অর্জনে আমাদের এই মেয়াদে 13 বছরে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি অন্যান্য অংশজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিঃসন্দেহে আমরা আপনারা লক্ষ্য করেছেন যে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক দিকগুলি তুলে ধরার চেষ্টা করেছি, পাশাপাশি যেখানে ঘাটতি আছে সেগুলো তুলে ধরেছি। তবে যেটা দেখতে পাচ্ছি ইতিবাচক অর্জন হয়েছে, তার তুলনায় ঘাটতি বা যে পথভ্রষ্ট হওয়ার যে উপাদানগুলো সেই তার পাল্লাটা তুলনামূলকভাবে ভারী। তবু বলতে হবে যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বহুমুখী প্রতিকূলতা ছিল, আছে এখনো, তা সত্ত্বেও অন্তর্বর্তী সময়ে বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা, আমরা রাষ্ট্র পরিচালনাটা আলাদাভাবে বিবেচনা করছি, কারণ সরকার পরিচালনার দায়িত্বে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল তাদের ভূমিকাটাও আমরা দেখার চেষ্টা করেছি। এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, অর্জন হয়েছে, সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বিচার ও নির্বাচনের অবকাঠামো তৈরি হয়েছে, রাষ্ট্র সংস্কার অবকাঠামো তৈরি হয়েছে। তবে এই যেটা আগে বললাম যে অবকাঠামো পর্যাপ্ত শক্তিশালী নয়, মজবুত নয়, এবং 3টি ক্ষেত্রে বিশেষ করে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যতটুকু মজবুত বা শক্তিশালী হতে পারত ততটুকু হয়নি, এবং এই যে ভিত্তিটা তৈরি হয়েছে এর উপর নির্ভর করে রাষ্ট্র সংস্কারের বাস্তব সুফল অর্জনের পথে ইতিমধ্যে আমরা বহুমুখী চ্যালেঞ্জ দেখেছি, যেটি বিস্তারিত বর্ণনায় আমাদের প্রতিবেদনে আছে। তবে আসলে এবং এর উপরে ভিত্তি করে এর কারণে ভবিষ্যতেও এই যে ভিত্তিটা সেটা আরো দুর্বল এবং আরো বেশি ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা রয়ে গেছে। সংস্কারের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি মৌলিক বিষয়ে জুলাই সনদে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছানো একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আগেও বলেছি, আপনাদের সাথে আলোচনা করেছি, দেশবাসী আন্তরিকভাবে
একটা বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সকল রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। তবে তার মাধ্যমে যতটুকু অর্জন হয়েছে সেখানে একটি জায়গা একটা মৌলিক দলীয় পার্থক্য, দলগত পার্থক্য, মতভেদ ইত্যাদি সত্য ইত্যাদির পাশাপাশি একটি মৌলিক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থার কারণে আমরা মনে করি যে জুলাই সনদ দুর্বল হয়েছে, এর বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি। এবং সেই ক্ষেত্রটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার বা আমাদের জুলাই আন্দোলনের যে মূল চেতনা ছিল, রাষ্ট্র সংস্কারের যে অভিষ্ট, জনগণের কাছে সরকারের জবাবদিহি, অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে কে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল, শুরু থেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছেন। বিশেষ করে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, সরকার প্রতিষ্ঠার যে উপাদানগুলো থাকা দরকার সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে, সেখানে তাদের অগ্রহণযোগ্যতার বিষয়গুলো খুব পরিষ্কার ছিল ও প্রকাশ্য বলা হয়েছে। সেই কারণে যেটা আবিষ্কৃত হয়েছে, যে নোট অফ ডিসেন্টের বিষয়টা আবিষ্কৃত হয়েছে, যাকে কেন্দ্র করে মৌলিক জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট বা দ্বিমত থাকা সুতরাং সেই দ্বিমতকে সম্বলিত করে জুলাই সনদ হওয়ার ফলশ্রুতি যেটা হয়েছে, সনদটি দুর্বল হয়েছে এবং তাকে কেন্দ্র করে যে গণভোট, সেটির একটা মধ্যে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যে কারণে রাষ্ট্র সংস্কারের যে অভীষ্ট সেটি অর্জনের পথে একটা বড় ধরনের শুরুতেই একটা দুর্বলতার সৃষ্টি হয়েছে। অন্যদিক থেকে পরবর্তীতে যখন সরকার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার বিভিন্ন অধ্যাদেশ এবং তাদের সরকারি সিদ্ধান্তের মাধ্যমে যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে, এটা এখনো চলমান আছে বলতে চাই। সেখানে বিভিন্ন ধরনের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি। এক হচ্ছে যে প্রস্তাবনাগুলো আশুকরণীয় বা বাস্তবায়নযোগ্য ছিল, সেগুলোর ক্ষেত্রে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিপালন করতে পারেনি, যেটা সরকারের এখতিয়ারভুক্তি ছিল বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা সাপেক্ষে বাস্তবায়ন করতে পারতো, সেগুলো হয়নি, বাস্তবে হয়নি বলাই যায়। কিছু হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো লোক দেখানো, খুবই দুর্বল ক্ষেত্রগুলো, যেগুলো আরো বেশি বাস্তব কৌশলগত, সেগুলোর ক্ষেত্রে বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। এবং প্রতিটি 11টি কমিশনের প্রায় প্রতিটি কমিশনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যেগুলো আশুকরণীয় সেক্ষেত্রে বাস্তবে তেমন ছিল। আর অধ্যাদেশের মাধ্যমে অন্যভাবে যে সমস্ত সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই ওই যেহেতু জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক শক্তির প্রতিকূলতা ছিল বা প্রতিরোধ ছিল, সেটার প্রতিফলন আমরা এই সরকারের অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে পরিষ্কারভাবে দেখেছি। এবং সেখানে মূল অনুঘটকের ভূমিকা পালন করেছে আমাদের আমলাতন্ত্র। এবং এখানে আমার ব্যক্তিগতভাবে, আমার প্রাতিষ্ঠানিকভাবে আমাদের একটা উদ্বেগের জায়গা হচ্ছে যে দুর্বলতার জায়গা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নিয়ে যে সরকার দায়িত্ব পালনটা করছে, তারা শুরু থেকে শুধু সংস্কার হিসেবে দেখেছে। বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো থাকতে পারে, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে নিরসনের উপায় অনুসন্ধান করা, সেই প্রয়াস আমরা মোটেও দেখিনি। যেই কারণে যে সূত্রগুলো থেকে ঝুঁকি ছিল এবং আছে, সেগুলো অতিক্রমে দায়িত্ব হয়েছে এবং সেগুলো প্রিভেল করেছে, সেগুলোই আসলে সিদ্ধান্তকে বাস্তবায়নের ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছে, যার ফলে যতটুকু হয়েছে সংস্কারের ভিত্তি সেটা দুর্বল থেকে গেছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে আমাদের বিচার অত্যন্ত যে যৌক্তিকভাবেই শুরু হয়েছে এবং অনেক প্রত্যাশা নিয়ে সেটি। তবে মোটা দাগে যেটা আমরা দেখেছি, কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিচার বিভাগের সংস্কার সহ, বিশেষ করে মানবতাবিরোধী এবং দুর্নীতি অভিযোগে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ অ্যাগ্রেসিভলি বাংলাদেশের ক্ষেত্রে, অভূতপূর্ব। সেখানে কিছু কিছু সুফল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে সার্বিকভাবে ধীর গতি এবং প্রক্রিয়াগত দুর্বলতা, যেগুলোর বিস্তারিত আপনারা প্রতিবেদনে দেখেছেন। এবং আমি মনে করি যে বিচার এবং প্রতিশোধ দুটির মধ্যে এক ধরনের একাকার করে হয়েছে। এটাকে বাস্তবে বিচার কতটুকু, প্রতিশোধ কতটুকু, সেই প্রশ্ন বিতর্কটা সবসময় থেকে যাবে বলে আমি মনে করছি। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা এবং আশঙ্কা সত্ত্বেও নির্বাচন কার্যক্রম চলমান আছে, তবে নির্বাচনী ব্যবস্থাকে
প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। বিশেষ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এর পেছনে অন্যতম যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসতে পারে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমান প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার পথে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম অর্থ, পেশি এবং ধর্ম, এই তিনটি শক্তির অপব্যবহার আর প্রকট দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যার ফলে বাস্তবে লেভেল প্লেইং ফিল্ড সহ সমান প্রতিযোগিতা সহ কতটুকু যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমাদের দেখার বিষয় সামনে 12 ফেব্রুয়ারি। রাষ্ট্র পরিচালনার কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি বিষয় আমরা আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাই। একদিকে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে প্রধানত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অপসারণের মাধ্যমে বদল দলীয়করণ মুক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে একটা দলের স্তরে আগে ছিল মনোপলিস্টিক বা একটি প্রভাব, এখন সেই জায়গায় মূলত আমাদের বিবেচনায় ত্রিমুখী প্রভাব এখানে বিরাজ করছে, ত্রিদলীয় বা যেভাবে বলি না কেন। এক হচ্ছে যে আপতিত সরকারের যারা দোষর বা যারা সহানুভূতি যারা সুবিধাভোগী তাদের একাংশ তো অবশ্যই রয়ে গেছে, সবাইকে অপসারণ করা সম্ভব ছিল না, সম্ভব নয়। কাজে সেই শক্তি একেবারে নিশ্চিন্ন হয়েছে, সেটা ভাবা কঠিন। অন্যদিকে আবার এখন ক্রিয়াশীল দুটি বৃহৎ দলের প্রভাবে প্রভাবান্বিত আমাদের আমলাতন্ত্র এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, আইন প্রক্রিয়া মধ্যে বিরাজ রয়েছে। পুলিশ সহ অন্যান্য আইন প্রক্রিয়া সংস্থাগুলোর সহ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে শুরু থেকে যে অস্থিরতা ছিল তা তুলনামূলকভাবে কমে আসলেও সেখানে নতুন এবং অন্যদিক থেকে যেটি হয়েছে যে আমরা যত দিন গেছে বা হচ্ছে আমরা নতুন রাজনৈতিক বলয়ের তৈরি প্রয়াস এবং দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সরকারের সিদ্ধান্তহীনতা বা নিয়ন্ত্রণহীনতা দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সরকারের সার্বিকভাবে সিদ্ধান্ত গ্রহণ, আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে, যে এক ধরনের অ্যাডহক প্রক্রিয়া বিরাজ করেছে, অ্যাডহক প্রবণতা বিরাজ করেছে। পিক অ্যান্ড চুজ, যেটা চাই বা পছন্দ করে সার্বিক বাক্স থেকে কিছু কিছু পছন্দের বিষয় তুলে নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং প্রশাসন পরিচালনায় অনেক ক্ষেত্রে সরকারের দৃঢ়তা এবং কর্ম পরিকল্পনার ঘাটতি দেখা গেছে। একবার সিদ্ধান্ত নিয়ে আবার সেটা পরিবর্তন হয়েছে। দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়হীনতা দেখা গেছে। বিভিন্ন পাওয়ার সেন্টার সরকারের যে ক্ষমতার ভিত্তিগুলো তার মধ্যে সমন্বয়হীনতা দেখা গেছে, যার কারণে মানুষ নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এবং সার্বিকভাবে যে প্রত্যাশিত যে পরিবেশ হওয়ার কথা ছিল সেটি হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অবাধ তথ্যের প্রবাহ, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, মানুষের এবং সরকারের অঙ্গীকারের মধ্যে ছিল, জাতির কাছে সরকার প্রথম যে ছিল ভাষণ ছিল, সেই ভাষণে পরিষ্কারভাবে এই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সরকারি দপ্তরে আমরা দেখেছি বা সরকার পরিচালনার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন ইত্যাদি ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল, অংশগ্রহণমূলক হয়নি এবং গোপনীয়তার সংস্কৃতি কাজ করেছে। তথ্য প্রকাশ না করার চর্চা অব্যাহত ছিল। অনেক মৌলিক সিদ্ধান্ত রয়েছে যেগুলো গোপনীয়তার সাথে হয়েছে। আবার তথ্য প্রবাহ জনগণের তথ্য অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব পায়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের সদস্য সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী প্রকাশের বিষয়টি আমরা আবারও বলছি, শুরু থেকে বলছি, সরকারের সর্বোচ্চ মহল থেকে পর্যায় থেকে ঘোষণা ছিল দ্বিতীয় উপদেষ্টা পরিষদ তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবেন, আজ পর্যন্ত সেটা করা হয়নি। এটা অত্যন্ত বিব্রতকর দৃষ্টান্ত, সরকারি সর্বোচ্চ পর্যায়ে ব্যর্থতার পরিচয়। বিশেষ করে এমন সরকারের কাছ থেকে যারা স্বচ্ছতা জবাবদিহিতার অঙ্গীকার নিজেরা করেছিল এবং সেই ধরনের বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করার ভিত্তি তৈরি করবে যে সরকার, তারাই নিজেদের অঙ্গীকারটা ভঙ্গ করে সেই ব্যক্তিটাকে নড়বড়ে করেছে, যার ফলে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন তাদের কাছ থেকে এই ধরনের চর্চা অব্যাহত থাকার ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নামে কিছু ঘটেছে, কিন্তু বাস্তবে কতগুলো জমা হয়েছে, কি জমা হয়েছে সেগুলো প্রকাশের কোনো উদ্যোগ নেই। প্রকাশিত না হলে শুধু জমা থাকার কোনো অর্থ নেই। তথ্য কমিশন, মানবাধিকার কমিশন গঠিত হয়নি। বৈশ্বিক পরিমণ্ডলে ব্যতিক্রমী দৃষ্টান্ত, এক ধরনের বিশ্ব রেকর্ড হয়েছে আমরা মনে করি, খুবই নেতিবাচক দৃষ্টান্ত।
সার্বিকভাবে আমরা যেটা আরো একটা বিষয় বলতে চাই, আমরা মনে করি যে সংস্কার প্রক্রিয়া লক্ষ্যভ্রষ্ট হয়েছে, অন্তর্ঘাতের শিকার হয়েছে। যে কমিশনগুলো হয়েছে তার কোনোটির প্রতিবেদনই সরকারের আসলে পর্যাপ্ত গুরুত্ব পেয়েছে এটুকু বলার মতো সুযোগ আমরা পাচ্ছি না। এবং তার বাইরেও জাতিসংঘ এবং আমাদের যে গুম প্রতিরোধ কমিশন হয়েছে, এই দুটি কমিশনের প্রতিবেদনের মৌলিক জায়গাগুলো, সুপারিশের মৌলিক জায়গাগুলো অবহেলিত আছে। বিশেষ করে র্যাব বিলুপ্তি, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার এবং এই ধরনের বিষয়ে কোনো সরকারের বা রাষ্ট্রীয় কোনো অবস্থান গৃহীত হয়নি, বরং উল্টো র্যাবের মতো প্রতিষ্ঠানকে অতি ক্ষমতায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আটক নির্যাতন হত্যার ঘটনা অব্যাহত আছে, সেগুলো বিস্তারিত আপনারা দেখেছেন। এর মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ বা সেনাবাহিনীর সম্পৃক্ততার দৃষ্টান্ত আছে। শুধুমাত্র একটি বার্তার মাধ্যমে সেগুলো জবাব দেওয়া হয় যে সেনা আইনে তাদের বিচার হবে, কিন্তু বাস্তবে কি হয় সেটা বিচার বলতে যা বোঝায় সেটা কিনা সেটা ঠিক আমরা জানি না। সরকারের দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা বা সরকার পরিচালনার যে অঙ্গীকার ছিল সেখানেও প্রত্যাশিত ভূমিকা পালনের সরকারের ব্যর্থতা ছিল। অনেক বিভিন্ন ধরনের স্বার্থে দ্বন্দ্ব প্রসূত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং কোনো কোনো মন্ত্রণালয়ে বা উপদেষ্টার কার্যালয়ে দুর্নীতির অভিযোগ পরিষ্কারভাবে উত্থাপিত হয়েছে। সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামমাত্র অনুসন্ধান পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে। অর্থাৎ একই ধরনের চর্চা যে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার কাছাকাছি তাদের দুর্নীতিকে সুরক্ষা দেওয়া ছাড়া অন্য কোনো ভূমিকা দুর্নীতি দমন কমিশন বা এই ধরনের প্রতিষ্ঠানগুলি পালন করেন না। যারা সরকারের বাইরে তাদের ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখা যায়, অনেক সময় সেটা পারপাসিভ বা উদ্দেশ্যমূলকভাবে হয়ে থাকে। তার দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। সংস্কার প্রক্রিয়া আমি প্রায় শেষ করে শুরু থেকে পুরো রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এবং যে ট্রান্সফরমেশন টুয়ার্ডস ডেমোক্রেসি গণতান্ত্রিক পরিবর্তনের যে উত্তরণের যে প্রক্রিয়া, সেখানে নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল। যে সরকার গঠিত হয়েছে সেখানে নাগরিক সমাজের সরকার বলেই অনেকে মনে করেন। এটি একটা ইতিবাচক দিক হলো যে এই সরকারের কাছ থেকে দুটি জিনিস আমরা লক্ষ্য করেছি, যে নাগরিক সমাজের যদি সরকার হয়ে থাকে সেই অনুপাতে যে ধরনের স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত স্থাপন করার কথা ছিল, সেটি অর্জনে বা সেই দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থতার পরিচয় দেখেছি আমরা। অন্যদিক থেকে ক্রমান্বয়ে আমরা দেখেছি নাগরিক সমাজের সাথে সরকারের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে এবং এক ধরনের যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে নাগরিক সমাজের সম্পৃক্ততাকে অবমূল্যায়ন করা হয়েছে। যেখানে সম্পৃক্ততার সুযোগ ছিল সেখানে গুরুত্ব দেওয়া হয়নি, বরং অনেক সময় বলো যে অপপ্রচার হয়েছে, যার ফলে নাগরিক সমাজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা যেটুকু ছিল সেটি আরো বেশি প্রকটতর হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছিল। যে দু তিনটি বিষয় নিয়ে আমি বলে শেষ করবো, যদি আমি মোটা দাগে হাইলাইটস হিসেবে বলতে চাই। একটি হচ্ছে বর্তমান সরকার আমাদের যে সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে সেটা দুর্বল। গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা, এই দুটি বিষয়ে একসাথে বিবেচনায় নিয়ে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের বা গত ১.৫ বছরে বাংলাদেশে অত্যন্ত হতাশাব্যঞ্জক একটা চিত্র আমরা দেখেছি। বাংলাদেশে গণমাধ্যম সবসময় ঝুঁকিতে ছিল, সবসময় চাপে ছিল, সরকারের চাপে, রাষ্ট্রের চাপে ছিল এবং সেটা গণমাধ্যমের স্বাধীনতাকে কেন্দ্র করে চাপ ছিল। এটা এবার আমরা যেটা দেখেছি গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের নিরাপত্তা, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আর চাপের মুখোমুখি হয়েছে এবং রাষ্ট্রীয় চাপের পাশাপাশি অরাষ্ট্রীয় চাপের মুখোমুখি হয়েছে। উভয় ক্ষেত্রেই সরকার কোনো সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে অন্য সব কমিশনগুলোর মতো গণমাধ্যম কমিশনের ক্ষেত্রেও যে প্রতিবেদনটি 10 মাস আগে প্রণীত হয়েছে সেটিকে সম্পূর্ণ অবহেলায় রেখে গণমাধ্যমকে ঝুঁকির মধ্যে রেখে শেষ মুহূর্তে এসে বিদায়ী পরিহাস হিসাবে যেটা আপনারা আমাদের স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছেন, আমি আবারও বলবো বিদায়ী পরিহাস হিসাবে সরকার দুটি কমিশনের প্রস্তাব করেছে, অধ্যাদেশ, যার মাধ্যমে আসলে গণমাধ্যমকে আরো বেশি সরকারি নিয়ন্ত্রণে রাখার পায়তারা আমরা দেখতে পেয়েছি, যেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। অন্যান্য ক্ষেত্রের মধ্যে আমি অন্যতম যে বিষয়টি সেটা বলবো নারী অধিকার এবং বিশেষ করে অন্যান্য ধর্মীয় লিঙ্গ, ধর্মীয়, আদিবাসী, সাংস্কৃতিক, সামাজিক ভিন্নমত
অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে সকল নাগরিকের যে সমান অধিকার এবং সম্প্রীতি এবং সহাবস্থানের বিষয়গুলো সেখানে অন্তর্বর্তী মেয়াদে গত 18 মাসে আমরা দেখেছি যথাযথ ভূমিকা পালনে কর্তৃত্ব যাদের হাতে ছিল তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। নারী কমিশনের প্রতিবেদনে কি হচ্ছে সেটা আমি আর সময় ব্যাখ্যাপন করতে চাই না, আপনারা সেটা জানেন। সেখানে সরকারের নির্লিপ্ততা, বরং প্রকাশ্যে ঘোষণা দেওয়া যে নারী কমিশনের প্রতিবেদন তাদের সরকারের প্রতিবেদন নয়, এই ন্যারেটিভের ফলে একদিক থেকে প্রতিবেদনের অবমূল্যায়ন করা হয়েছে, অন্যদিক থেকে যারা নারী ক্ষমতায়নের প্রতিরোধক শক্তি তাদেরকে অতি ক্ষমতায়িত করেছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবচেয়ে দুর্বল জায়গা ছিল, আপনারা সবাই জানেন। সেটি আমরা আরো কয়েকটি গুরুত্ব দিতে চাই। তবে তার সাথে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার পাশাপাশি মানুষের নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা, অনিশ্চয়তা বেশি নতুন উপাদান পেয়েছে। সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে বা জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষগুলো আছে তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি দেখেছি, তাদের মধ্যে নির্লিপ্ততা দেখেছি, অনেক সময় তাদের মধ্যে অসুস্থতা প্রতিযোগিতার আলামত দেখা গেছে, যে কারণে অস্থিতিশীল এবং নিরাপত্তাহীনতার অবস্থা সৃষ্টি হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। সামনে একজন পাশাপাশি আরেকটি বিষয় এখানে আপনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ডটা দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচনী প্রচারণায় সেনাবাহিনী এবং পুলিশ উভয়কে সহযোগিতা দেখা গেছে। এখানে এই লেভেল প্লেইং ফিল্ডে ঘাটতিটা কোন জায়গায়? আপনার পরে দ্বিতীয় প্রশ্ন বলবো যে এটা নিয়ে আমরা যতটুকু বলেছি এই পর্যায়ে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ গবেষণাটা আমাদের চলমান আছে, আমরা যখন সম্পন্ন করবো তখন আপনাদের সামনে এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে আসবো। তবে আমরা এখনকার পর্যবেক্ষণে যেটা দেখছি সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের তো বিভিন্ন ধরনের ইন্ডিকেটর বা পরিমাপক আছে, যার মধ্যে অন্যতম পরিমাপক হচ্ছে যে রাজনৈতিক এবং নির্বাচনী শক্তি, তার পেছনে তার ক্যাপিটাল বা পুঁজিটা কি। আমরা এখন পুঁজি হিসাবে দেখছি অর্থ, পেশি আর ধর্ম। যে কারণে এই তিনটি উপাদানের কারণে যেটা দেখা যাচ্ছে বাস্তবে যেটা লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক দলগুলো পাশাপাশি প্রার্থীদের মধ্যে যে সমান প্রতিযোগিতার ক্ষেত্রে থাকাটা সেটা ব্যাহত হচ্ছে। আর গুমের সম্পৃক্ততার বিষয়ে তো আমরা আমাদের প্রতিবেদনে আছে, যারা পালিয়ে গেছে তাদেরকে সহায়তার বিষয়গুলো কোনো জবাবদিহিতা করা বা চিহ্নিত করে জবাবদিহিতা করা আওতায় আনা যায়নি। সেখানে মূল ভূমিকা যে প্রতিষ্ঠানগুলো বা যে কর্তৃপক্ষ ছিল সেগুলো চিহ্নিত করে অবশ্যই উচিত হবে, দায়িত্ব মানে সরকারের দায়িত্ব সেটাকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা। আর এক্ষেত্রেও যেটা আমরা ইতিমধ্যে বলেছি, গুম প্রতিরোধ কমিশন এবং আন্তর্জাতিক যে প্রতিবেদন আছে, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলো এই অপরাধগুলোর সাথে জড়িত, গুম সহ গুম, খুন এবং এগুলো যে বিচার বহির্ভূত হত্যা, এই ধরনের অপরাধগুলো সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা যে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন সরাসরি জড়িত ছিল তাদেরকে জিগিয়ে রেখে তাদেরকে র্যাবের মতো সংস্থাকে আবারও নতুন করে ক্ষমতায়িত করে এবং গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংস্থা যাই বলি না কেন তাদের বাস্তব সংস্কার সম্পূর্ণ না করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন আমরা মনে করি যে এটা বাস্তবায়ন করা খুব কঠিন হবে। স্যার, আমার নাম আব্বাস, আমি ডেইলি স্টারে কাজ করি। আমার আমরা তিনটা প্রশ্ন বিস্তারিত বর্ণনা দিতে গেলে আরেকটা সেমিনার লাগবে। তারপর আমি বলি যে প্রথম কথা হচ্ছে নোট ডিসেন্টের বিষয়টা, সেটা আমি আমার বক্তব্য বলেছি, আমাদের প্রতিবেদনও আছে। এটির কারণেই কিন্তু আমাদের জুলাই সনদ দুর্বল হয়েছে এবং তার পিছনে অন্যতম বিষয়টা ছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র দুটি আমাদের জুলাই আন্দোলন থেকে, আমি পরিষ্কারভাবে বলছি, আবার বলছি, কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থটা বজায় রাখতেই চায় এবং সেইটার কারণেই কিন্তু একেবারে ঐকমত্য কমিশনের আলোচনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যে ন্যারেটিভটা তাদের কাছ থেকে শুনেছি যে সরকারের হাত পা বেঁধে দেবেন না, অর্থাৎ জনগণের কাছে জবাবদিহি সরকার ব্যবস্থার জন্য চেকস এন্ড ব্যালেন্সের যে পদ্ধতিগুলো প্রস্তাবনা করা হয়েছিল প্রতিটি ক্ষেত্রেই তাদের আপত্তি ছিল। সেই কারণে ঐকমত্যে পৌঁছানোর অন্যতম একমাত্র উপায় হিসেবে নোট অফ ডিসেন্টের বিষয়টি আসে এবং তার উপর ভিত্তি করে জুলাই সনদ হয়।
এখন নোট অফ ডিসেন্টের যে মৌলিক কনসেপ্ট সেটা যদি আমরা ধারণ করি তাহলে কিন্তু নোট অফ ডিসেন্ট থাকুক বা না থাকুক, যেটা সিদ্ধান্ত বা যেটা ঐক্যমত হয়েছে সেটা ঐক্যমত্য বা সেটা সিদ্ধান্ত এভাবে বিবেচিত হয় সারা বিশ্বব্যাপী। যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, আপনি 5 জনের মধ্যে একজন, আপনার ভিন্ন মত আছে, আপনি সেটা নোট করলেন, কিন্তু 5 জনের যে সিদ্ধান্তটা হলো সেটা আপনার সিদ্ধান্ত, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু সেটি আমাদের রাজনীতি হবে কিনা সেটা দেখার বিষয়। এই কারণে গণভোটে রায় যেভাবেই আসুক না কেন, যদি ইতিবাচক আবেদক হয়, আমরা আশা করবো আবেদক হবে, কারণ এর সাথে আমাদের অনেক কিছুই রাষ্ট্রের সংস্কারের অনেক মৌলিক বিষয়গুলোর সাথে জড়িত। যদি আবেদক হয়ও তাহলে সেই প্রশ্নটা থাকবে যারা ক্ষমতায় থাকবেন তাদের সদিচ্ছার উপর, তারা আসলে বাস্তবে কতটুকু সেটিকে চায় কার্যকর করার, সেটার উপর নির্ভর করতে। আনফর্চুনেটলি আমাদের সেটার উপরে নির্ভর করতে হবে, এবং তখনও আমরা সবাই মিলে দাবি উত্থাপন করবো, এছাড়া কোনো বিকল্প আমি দেখি না। তো আমরা তাদের সদিচ্ছার উপর আস্থা রাখতে চাই পর্যায়ে। তারা আসলে আমরা এখন হয়তো নির্বাচনের প্রেক্ষিতে অন্যরকম চিন্তা ভাবনা আছে, কিন্তু ক্ষমতায় গেলে সেটা কেমন হয় সেটি আমরা দেখার জন্য অপেক্ষায় থাকবো। আর মিডিয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে পরিষ্কারভাবে আপনি যে বিষয়টা কেন্দ্র করে প্রশ্নটা করেছেন সেটা পরিষ্কারভাবে তুলে ধরেছি। আর আজকে কিছু আলোচনা হয়েছে, আমি শুধু বলবো যে এটি একদিক থেকে শুধুমাত্র অন্য সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো অবহেলা করার যে ধারাবাহিকতা সেটাই শুধু নয়, মিডিয়া বিশেষভাবে সরকার কর্তৃক উপেক্ষিত হয়েছে, এবং শুধু উপেক্ষিত না, মিডিয়ার প্রতি নতুন করে ঝুঁকি সৃষ্টি করা হয়েছিল অন্তর্বর্তী মেয়াদে, এবং তার পেছনে শক্তিগুলো আমি বর্ণনা করেছি, সরকারের ভিতরে এবং সরকারের বাইরের শক্তিগুলো আছে, এবং সেগুলো সরকারের বাইরের শক্তি সেগুলোকে আবার সরকারই অতিক্রমিত করেছে, যে কারণে মিডিয়া আছে ঝুঁকির সম্মুখীন। শেষ দিকে এসে অন্য কিছু বাদ দিয়ে 2টি অধ্যাদেশ, এটাও কিন্তু সরকারের ধারাবাহিকতা। আপনারা খেয়াল করেছেন যারা পর্যবেক্ষণ করেন, সংস্কার নিয়ে প্রতিবেদন করেছেন, পুলিশ কমিশন নিয়ে একই কাণ্ড করেছে সরকার। পুলিশ কমিশনের, স্বাধীন পুলিশ কমিশনের প্রস্তাব জুলাই সনদে একমাত্র পুলিশ সংস্কার বিষয়ক একমাত্র প্রস্তাব, এখানে ঐক্যমত্য আছে সবগুলো ধরে, সেই প্রস্তাব অবহেলা করে তারা হঠাৎ করে প্রথমে 2টি পুলিশ কমিশনের অধ্যাদেশ করেছিল খসড়া। সেটা থেকে আমাদের সকলের চাপে এসে তারা সরে এসে যেটা করেছে সেটাও কিন্তু একবারে সম্পূর্ণভাবেই আমরা নির্ভর একটা কমিশন। একই জিনিসটার ফটোকপি, ট্রু কপি হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে। মিডিয়া স্বাধীন হোক, মিডিয়া স্বাধীনতার পাশাপাশি পেশাদারিত্বের সাথে কাজ করুক, নিরাপত্তার সাথে কাজ করুক, এই চিন্তা ভাবনা বর্তমান সরকার আসলে ধারণ করেছেন কিনা সেই প্রশ্নটা তারা দিতে পারবে। আমি মনে করি যে ধারণ করেও থাকেন সেটা চর্চা করতে পারেননি তারা, এবং তারই দৃষ্টান্ত হিসেবে শেষ বেলায় এটি একটা, আমি যেটা পরিহাস বলেছি, বিদায়ী পরিহাস, তারা যে বড় জোর এটুকু যুক্ত করতে পারি যে এটি একটা লোক দেখানো পদক্ষেপ ছাড়া কিছুই নয়। তাও লোক দেখানোর পদক্ষেপের মাধ্যমে মিডিয়াকে আরো বেশি সরকারি নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বটা ছাড়া কিছুই নয়। আর বিচার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিচার বিভাগ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে বিচার বিভাগ হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের এই মেয়াদে গত 18 মাসে যে ক্ষেত্রগুলিতে সংস্কার বাস্তবে কিছুটা হয়েছে, তার মধ্যে আমি সর্বোচ্চ জায়গায় দেব বিচার বিভাগের সংস্কারের বিষয়টাকে। প্রশংসনীয় উদ্যোগ হয়েছে, অনেক অধ্যাদেশের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন হয়েছে, বিচারক নিয়োগ কমিটি হয়েছে, এবং বিশেষ করে সবশেষ যেটা বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগের সেক্রেটারি সচিবালয় অধ্যাদেশ হয়েছে, কাজে অত্যন্ত ইতিবাচক হয়েছে। কিন্তু অধ্যাদেশটা সচিবালয় কতটুকু কার্যকর হবে বাস্তবে সেটি বিচার বিভাগ স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না, সেই প্রশ্ন কিন্তু পরবর্তী সরকারের জবাব দিতে হবে, কারণ এটার ক্ষমতায়নের বিষয় আছে, ক্যাপাসিটি বিল্ডিং করার বিষয় আছে, এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করার দায়িত্বের বিষয়গুলো আছে। দলের দিক থেকে বিচার প্রক্রিয়ার মধ্যে যে বিষয়ের প্রতি আপনি চিহ্নিত করেছেন সেখানে হচ্ছে যে বিচার বিভাগ শুধু বিচারক দ্বারা পরিচালিত হয় না, শুধু বিচারকের কথাও যদি বিবেচনা করি সেখানে কিন্তু দলীয়করণ, মুক্ত বিচার বিভাগের বিচারকগণ এখন বর্তমানে বাংলাদেশে, সেটা বলাটা সৎসাহস আমার নেই, এটি সম্পর্কে আপনারা সবাই জানেন। আর তাছাড়া ওটা ধরেও নেব যে তারা আগের তুলনায় দলীয়করণ অনেক কমেছে বা দলীয়করণ অপসারিত হয়েছে অনেকটা হলো, তারপরেও বিচার বিভাগ কিন্তু এককভাবে বিচারকদের দ্বারা কাজ করায় না। এখানে যারা বিচার বিভাগের অন্য শক্তিগুলো আছে, বিশেষ করে যারা আইনজীবী আছেন, অন্য যারা বিচার বিভাগের কর্মীবৃন্দ আছেন, তারা বাংলাদেশের অন্য যে কোনো পেশার ক্ষেত্রে যে বিষয়টা প্রযোজ্য সকলেই কিন্তু দলীয়করণের প্রভাবে প্রভাবিত। কাজেই যাদেরকে নিয়ে কাজ করে বিচার বিভাগ
তারা যদি দলীয় কোণে প্রভাবিত হয় তাহলে তো আমার বিচারকের ইয়েতে কি বলে যে আসনের সামনেই ইয়ে হবে, দলীয়করণ যারা প্রভাবিত, সহিংসিত হবে, এটা তো স্বাভাবিক বিষয়। এটাই ঘটছে এবং ঘটেছে। আমি আশা করবো যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমি শুরুতে যেটা বলেছি, অন্তত এই কাজটি করবে, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত করার জন্য এজেন্ডা তারা নেবে, অঙ্গীকার তারা করবে, এবং পেশাগুলোকে, শিক্ষা, স্বাস্থ্য, আইন, এমন কোনো পেশা নাই বাংলাদেশে যেটি দলীয়করণ দ্বারা প্রভাবিত নয়। এবং এর থেকে আমরা সবসময় গত 15 বছর 16 বছরের কথিত সরকারকে দোষী করি, বাস্তবে সেটা চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে গেছে। কিন্তু এই দলীয়করণের রোগ থেকে আমাদের কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল মুক্ত নয়। তাদের মূল কাজটাই হচ্ছে দলীয়করণ করতে হবে পেশাগুলোকে এবং প্রতিষ্ঠানগুলোকে, এবং তার মাধ্যমে তারা ক্ষমতায় থাকতে পারবে। ক্ষমতায় থাকার থেকে উইনার টেক্স অল, সবকিছু নেবো আমরা, এই সংস্কৃতি চর্চা করতে হবে। ক্ষমতায় না থাকলেও ওই রাজনৈতিক ক্ষমতায় শুধু সরকারে থাকতে হয় না, বাইরেও ক্ষমতার চর্চা করা যায় বা অপব্যবহার করা যায়, সেই সুযোগটা তারা নিতে চান। কাজে আপনার ক্ষমতার অপব্যবহার করেন রাজনৈতিক নেতা হিসাবে, সেটার জন্য আপনার জবাবদিহি করতে হবে। কিন্তু দয়া করে আমাদের পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণ মুক্ত করার চেষ্টা করুন। আমার আকুল আবেদন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি। বিচার না প্রতিশোধ, এটি আমাদের মতো যে সমস্ত দেশ বিশাল ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্র, অথরিটারিজম বা কর্তৃত্ববাদের পরবর্তী মেয়াদে গণতান্ত্রিক সংস্কার বা উত্তরণে ব্রতী হয়, তাদের সকলের ক্ষেত্রে বিষয়টা সমানভাবে কম বেশি প্রযোজ্য। দক্ষিণ আফ্রিকার একটা বিরল দৃষ্টান্ত, যেটি পৃথিবীর খুব কম দেশে সেটা অনুসরণ করতে পেরেছে। তা সত্ত্বেও সেখানেও কিন্তু ত্রুটিপূর্ণ নয়, দক্ষিণ আফ্রিকার ত্রুটিমুক্ত নয়। তা সত্ত্বেও, এই ভূমিকা সত্ত্বেও যেটা বলবো যে আমরা যেটা দেখতে চাপে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের বিচার, দুর্নীতির বিচার, এই ধরনের বিচারগুলো আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বিভিন্ন খাত ধরে যদি আপনি চিন্তা করেন, অন্য ক্ষেত্র বাদ দিলে গণমাধ্যমের যে কর্মীরা যাদেরকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে ঢালাওভাবে মামলায় সম্পৃক্ত করে আটক রাখা হয়েছে, সেই প্রক্রিয়াটা কতটুকু আসলে বিচার আর কতটুকু তাদের প্রতিশোধ, পেশাগত অবস্থানকে অপব্যবহারের কারণে অভিযোগে, সেটা দেখার বিষয়। এই একই যুক্তিটা অন্য যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। এর কারণে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একদিক থেকে এটা হয়তো অ্যাভয়েড করার হয়তো উপায় ছিল না, চেষ্টা করা হয়েছে কিনা আমি জানি না, চেষ্টা করলে হয়তো করে যেত। কিন্তু এর ফলে যেটা হয়েছে, যে শঙ্কার জায়গাটা, সেটা হচ্ছে বাস্তবে যারা অপরাধী, হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে কর্তৃত্ববাদের দোষর হওয়ার কারণে, হওয়ার মাধ্যমে দুর্নীতি, অর্থ পাচার, কর ফাঁকি সহ বিভিন্ন ধরনের অপরাধ যারা নিজেরা করেছেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাস্তবে জবাবদিহিতে আনা, এবং সেই জবাবদিহিতে যতটুকু হবে সেটাও কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু সম্ভব হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, এই রিভেঞ্জফুল বিচারের ইনভার্টেড কমার মধ্যে বলছি, যদি সংগঠিত হচ্ছে যেটা, সেটার কারণে প্রশ্নটা থেকেই যাবে। এটি হচ্ছে আমাদের উদ্বেগের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে মব সন্ত্রাস নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে। যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে বাধ্য। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়, যেটা হচ্ছে যে এমনকি বিভিন্ন দলের মধ্যে যে সহিংসতা বা অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংস রূপ নিচ্ছে, সেখানেও কিন্তু শুধুমাত্র দলীয় কর্মী অংশগ্রহণ করছেন সেটি নয়, এটি দেখার বিষয়। এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তো অনেক কিছুই দাবি করে, অনেক তথ্য তাদের কাছে আছে, তারা যদি সেগুলো অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে যে সেখানে আসলে বাস্তব যে ক্ষমতার দ্বন্দ্ব, তার পাশাপাশি মব সহিংসতার অংশগ্রহণ কতটুকু সেটাও বের করা সম্ভব। তবে এটি প্রভাবিত করার ঝুঁকি তো অবশ্যই আছে, এবং সেটি বিষয়ে সরকার শুরু থেকে তৎপরতা দেখাতে পারেনি। আমি মব সহিংসতার বিষয়টি নিয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি।
আমি যদি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, সেখানে কিন্তু মবের উৎপত্তি প্রথম। সরকারের বাইরের শক্তি যাদেরকে আমরা আজকে মব বলি, তারা ক্ষমতায়িত হয়েছে সেই মবের কারণে, এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক বৃত্তি সেটা দুর্বল হয়েছে মব প্রতিহত করা, প্রতিরোধ করা। সর্বশেষ যেটি হচ্ছে যে নির্বাচনী হত্যাকাণ্ড এবং সহিংসতা, কতটুকু সহিংসতা মুক্ত হবে। আমি আশা করবো আর যেন কোনো একটি হত্যাকাণ্ড না হয়, আর কোনো একটিও সহিংসতা না হয়, সেটা আমরা আশা করবো সবাই। তবে নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। আমরা যেটা হয় যখন রিস্ক অ্যানালাইসিস করি, আমাদের সবচেয়ে বেশি নেতিবাচক চূড়ান্ত বিষয়টিকে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করতে হয়। সেই বিবেচনা আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন। সরকার সেই এখতিয়ার আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। কিন্তু আমার যে কারণে উৎকণ্ঠাটা বেশি বা সহিংসতার জন্য বাংলাদেশে কোনো নির্বাচন সহিংসতা মুক্ত হয় না, হবে, হয়েছে, অতীত হয়েছে, বর্তমানে হবে, হবে হয়তো না। এটাকে এই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক আলোচনা এবং এক ধরনের প্রতিরোধক কৌশল যদি নির্ধারিত না হয়, শুধুমাত্র মানে বিভিন্ন কি বলে যে আকর্ষণীয় স্লোগান দিয়ে অপারেশন চালিয়ে কিন্তু এই ধরনের মব সহিংসতা বলতে যা বোঝায় সেটাকে নিয়ন্ত্রণ করা বা নির্বাচনী সহিংসতাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলে আমরা মনে করি। তবে আমরা আশা করবো যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অস্থিতিশীলতা থাকবে, অনিশ্চয়তা থাকবে, তার সাথে নির্বাচন সুষ্ঠুভাবে, গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি আমরা বলবো যে ধরনের গণতন্ত্র উত্তরের দিকে অগ্রসর হওয়ার সুযোগটা পাবো। সবাইকে ধন্যবাদ। আপনার শেষেরটা আগে বলে বিচারপতি নিয়োগের মানে এটা বাস্তবতার নিরিখে হয়তো বা তখন অধ্যাদেশ করা বা সংস্কার করে পরে বিচারক নিয়োগ দেওয়া এই ধরনের সুযোগ হয়তো ছিল না। আমি সরকারের সিদ্ধান্তে বা নিয়োগের পক্ষে বিপক্ষে বলছি না, বাস্তবতার নিরিখে এটা হয়তো উপায় ছিল না। তারপরেও যেটা বলবো যে সার্বিকভাবে আমি মনে করি যে খাতগুলোতে ইতিবাচক অগ্রগতি সংস্কারের দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যাশিত সংস্কার দৃষ্টিভঙ্গি থেকে হয়েছে, তার মধ্যে বিচার বিভাগটাকে আমি প্রায় শীর্ষে অবস্থান দিতে চাই। এই অর্থে যে সম্ভাবনাটা তৈরি করা গেছে। সবচেয়ে বড় যে বিষয়টা মানে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলপ্রসূ হতে পারে সেটা হচ্ছে বিচারকদের নিয়োগ পদোন্নতি বিষয়টা এখন সরকারের কর্তৃত্বের বাইরে যাওয়ার সম্ভাবনা বেশ আইনগতভাবে ভিত্তি তৈরি হয়েছে। সেটার সুফলটা পেতে গেলে কিন্তু একটা চট করে কালকে হবে না, এটা এই অপেক্ষা আমাদের সেটাকে অপেক্ষা করতে হবে, সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। এবং আমরা আমি প্রকাশ্যে বলতে পারি যে আশাবাদের একটা জায়গা হচ্ছে প্রধান বিচারপতি যিনি আছেন তার উপরে আস্থা রাখার মতো সম্ভাবনা বা সুযোগ আছে বলে আমরা মনে করি। এগুলো গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যদি সচিবালয় সত্যিকার অর্থে স্বাধীন হয়, যেটি সুযোগ আগে কখনোই ছিল, সব সরকার সেটাকে বিরোধিতা করেছে, বর্তমানে সেটা সম্ভব হয়েছে। কিন্তু এইটা শুধুমাত্র কাগজ, এটাকে বাস্তবায়নের জায়গাটা যদি তৈরি করা যায়, নির্বাচিত সরকারের প্রথম প্রাধান্যের জায়গাগুলো হবে এটা যে সচিবালয়কে স্বাধীন করা এবং স্বাধীনভাবে কাজ করার মতো উপযুক্ত সক্ষমতা তৈরি করে দেয়া, তাহলে সেটা সম্ভব হতে পারে। সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা শুভরাজ্য দিতে পারি। আর গণমাধ্যম বিষয়ে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যে কথাটা আপনি ব্যবহার করলেন ভয়ের সংস্কৃতি, ভয়ের সংস্কৃতিটার কথা ছিল আমাদের জুলাই আন্দোলনের পর এটা মিউজিয়ামে যাবে। গণমাধ্যম বা নাগরিক সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি, ভয়ের পরিবেশ, অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন যেটা তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়ে, তাদের গোয়েন্দা সংস্থাগুলো, অন্যান্য যে অপরাধ প্রবণ সংস্থাগুলো যেগুলো করেছে। বাংলাদেশের অপরাধ বইতে এমন কোনো অপরাধ নেই যেগুলোর মধ্যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল না। কন্ট্রাক্ট কিলিং থেকে সবকিছু তারা করেছে, অথচ এই প্রতিষ্ঠানগুলোকে এখন আমার উৎসাহিত করা হচ্ছে। ওই পরিবেশটা সৃষ্টি করা হয়েছিল কর্তৃত্ববাদের সময়। আমাদের সকলের ধারণা ছিল যে জুলাই আন্দোলনের সাফল্যের একটা সুফল হবে যে এই যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা গণমাধ্যমের বিরুদ্ধে, সেটাকে মিউজিয়ামে পাঠানো হবে, কিন্তু সেটা হলো না। এবং তারই দৃষ্টান্ত আপনি একটি বলেছেন, আরো অনেক আছে, আমাদের প্রতিবেদন সেগুলো আছে।
এবং এখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই যে ভয়ের সংস্কৃতি এবং এই যে গণমাধ্যমকে দমন করার যে চর্চা এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেটার মধ্যে একটা প্রতিষ্ঠান বা একটা কর্তৃপক্ষ কিন্তু জড়িত থাকে না। অন্যদেরকে টেনে না হয় বা সেটাতে অনুরাগ লাফিয়ে পড়ে সেখানে। আনিস আলমগীরের ক্ষেত্রে সেটাই ঘটেছে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকে, তাহলে সেটাকে আলাদাভাবে কেন দেখবেন না, আগে কেন দেখবেন না? যার বিরুদ্ধে অ্যান্টি টেররিজম অ্যাক্টের নামে মামলা, অধীনে মামলা হয়েছে, তাকে আপনি টেনে কেন দুর্নীতির মামলায় জড়াবেন? এই যে ইন্টিমিডেশনের, ডাবল ইন্টিমিডেশন বা যে বহুমাত্রিক ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা, এটি তো একজন, দুইজন, পাঁচজন, 10জন সাংবাদিকের জন্য নয়, পুরো পেশার জন্য। সাংবাদিকতা পেশা, সাংবাদিকতা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যম যে দেশের যে মানুষগুলো চায়, অর্থাৎ প্রতিটি মানুষ, সবার জন্য ইন্টিমিডেশন বলে আমি মনে করি। এই দেশের এমন কোনো মানুষ আমি পাবো বা খুঁজে পাবো না মনে করি যারা আসলে ক্ষমতার কাঠামোর বাইরে। এমন কোনো মানুষ নেই যে মুক্ত গণমাধ্যম চাইবে না, প্রত্যেকটা মানুষ সেটা চায়। যারা মুক্ত গণমাধ্যম চায়, মুক্ত নাগরিক স্পেস চায়, প্রতিটি মানুষের জন্য এই ইন্টিমিডেশনটা হচ্ছে যে প্রযোজ্য। কাজে এটি সরকার যেটা করছে, প্রতিটি মানুষের কাছে একদম ভয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি কোনো অবস্থায় গ্রহণ করতে পারে না। থ্যাংক ইউ।